হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা সেভেনের কোষে দেখি 2.3-এর অঙ্কগুলি প্র্যাকটিস করতে চলেছি। তো প্রথমে কি অঙ্কটি আছে দেখো। গত বছরে রসকুন্দ গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তো এখানে মোট জনসংখ্যা দিয়ে দিয়েছে, মোট জনসংখ্যা দিয়েছে 6,550 জন, আর এই জনসংখ্যাটা স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীনের অনুপাত হচ্ছে 4:1। এখান থেকে আমাদের কি বের করতে হবে? এখান থেকে আমাদের স্বাক্ষর আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বের করতে হবে। দিয়েছে অনুপাত, কিন্তু আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। তো কীভাবে বার করব দেখো। প্রথমে যে অনুপাতটা আছে, স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন যে অনুপাতটা আছে, সেই দুটো অনুপাতকে আমরা একসাথে যোগ করব। যোগ করার পরে প্রথমে আমরা কি করব, স্বাক্ষরের আনুপাতিক ভাগহার বের করব, তারপরে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার বের করব। তারপরে কি করব দেখো, তারপরে এই যে এখানে 650 দেখতে পাচ্ছ, 650টাকে সামনে রেখে এই যে রেখে স্বাক্ষরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করলে স্বাক্ষরের সংখ্যা বেরোবে। আবার 650টাকে সামনে রেখে আমরা অক্ষর পরিচয়হীনের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করলে আমাদের অক্ষর পরিচয়হীনের সংখ্যা বেরিয়ে যাবে। তো দেখো অঙ্কটি কিভাবে করছি। তাহলে প্রথমে যে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1, এটা প্রথমে আমাদের লিখতে হবে। তার জন্য রসকুন্দ গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত তো বলেই দিয়েছে 4:1। তাহলে এখানে আমরা 4:1 লিখছি। তারপরে কি বলেছি, তারপর আমাদের মোট বের করতে হয়। তাহলে মোট 4 আর 1 যদি যোগ করি কত হবে? 4 + 1 সমান কত? সমান হচ্ছে 5। 5-এর পরে কী বের করতে বলেছি? আনুপাতিক ভাগহার বের করতে বলেছি। তাহলে প্রথমে হচ্ছে রসকুন্দ গ্রামের স্বাক্ষরের সংখ্যা, তার জন্য রসকুন্দ গ্রামের স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগহার বের করার নিয়মটা কি দেখো। তা যেহেতু আমরা স্বাক্ষরের বের করছি, এখানে স্বাক্ষরের অনুপাত কত? স্বাক্ষরের অনুপাত আছে 4। তাহলে এখানে 4টা প্রথমে লিখব, আর তারপরে যে যোগফলটা হয়েছে 4 আর 5, সেই 4 5-এর যোগফলটা আমরা এখানে নিচে লিখে দেবো। তাহলে এখানে হচ্ছে 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5। আমার কথাগুলো একটু উলটপালট শুনতে লাগছে, বুঝতে পারছি, কিন্তু তোমরা খাতার দিকে একটু ভালো করে নজর দিবে। তাহলে এখানে কত হলো? 4 আর 1 যোগ করলে 5, তাহলে এটা হচ্ছে ভাগ। ঠিক আছে, এবারে কি করব? অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার বের করব। তাহলে রসকুন্দ গ্রামে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগহার, তো এখানে অক্ষর পরিচয়হীন বলতে কত? এখানে অনুপাতটা ছিল 1, তাহলে এখানেও হবে 1। আর টোটাল কত বেরিয়েছিল? টোটাল বেরিয়েছিল হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে টোটাল 5 হয়ে গেছে। এবার কি করব দেখো, এরপর মোট জনসংখ্যা কত সেটা আমাদের লিখতে হবে। বলেছে গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন। তাহলে যেহেতু রসকুন্দ গ্রামে মোট জনসংখ্যা কত বলেছে? 6,550 জন। তাহলে এখানে 6,550 জন লিখে দিচ্ছি। এবারে কী বের করতে বলেছে? স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত। তো এবার আমরা স্বাক্ষরের লোকের সংখ্যা বের করব। তো স্বাক্ষর লোকের সংখ্যা কী করে বের করব দেখো। তো আমাদের প্রথমে স্বাক্ষর লোকের সংখ্যা বের করতে হবে। তো প্রথমে আমাদের এই যে টোটালটা আছে, সেই টোটালটা আমাদের প্রথমে লিখতে হবে। তাহলে নির্ণেয় স্বাক্ষর লোকের সংখ্যা হবে, এই যে টোটাল 6,550 দেখতে পাচ্ছ, 6,550 গুণ কাকে দিয়ে গুণ করতে হবে? এই যেহেতু আমরা এখানে স্বাক্ষর বের করছি, তাহলে এখানে এই যে স্বাক্ষরের যে আনুপাতিক ভাগহার, সেই স্বাক্ষরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে 4/5 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করতে হবে। দেখো এটার নিচে কিছু নাই মনে 1, আমরা এটা ধরতেই পারি, না ধরলেও ঠিক আছে। তাহলে এবার দেখো এইটি আছে উপরে, এইটি আছে নিচে, তাহলে কাটাকাটি করা যাবে। আর এইটা আর এইটা এরা কিন্তু পাশাপাশি আছে, আর 1 আর 5 পাশাপাশি আছে, পাশাপাশি কাটাকাটি করা যায় না। তাহলে 5-এর সঙ্গে প্রথমে যদি 65 কাটি কত হবে? 5 × 5, 5 × 3 = 15, আর এখানে 50 হচ্ছে 5 × 10 = 50, তাহলে কত হলো? 1350। তাহলে এটা কাটলে হচ্ছে 1350। এবার 1350-এর সাথে আমাদের 4 গুণ করতে হবে। তাহলে এখানে 4 × 10 কত? 4 × 10 হচ্ছে 40, আর 4 × 13 হচ্ছে 52। তাহলে কত? 5240 জন। এটা হচ্ছে কিসের সংখ্যা? এটা হচ্ছে নির্ণেয় স্বাক্ষর সংখ্যা। এবার আর কি বের করতে বলেছিল? আর একটা বের করতে বলেছিল অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা। এরপর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কি হবে? এখানে যে টোটালটা আছে, তো টোটাল কত? টোটালটা আছে 6,550। তো এখানে সেই টোটালটাই লিখতে হবে। আবার 6,550 গুণ দিতে হবে। কি দিতে হবে না, এই যেহেতু আমরা এখানে কি বের করছি? অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বের করছি, তাই এখানে অক্ষর পরিচয়হীনের যে ভাগহারটা, সেই ভাগহারটা দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণিত এখানে 1/5। আর একটু আগে দেখা হলো 5 দিয়ে যখন 650-কে কাটা হলো তখন হলো 1310। তাহলে উপরে হচ্ছে 1310, 1310-এর সাথে যদি 1 গুণ করো, 1310-এর সাথে 1 গুণ করলে হবে 1310। তাহলে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত হলো? 1310 জন। ঠিক আছে, তো
তবে এইটা আর একটাভাবেও করা যায়, এটাকে এক্স ধরেও করা যায়, যেটা আমি একদম অঙ্কের শেষে এটা আমরা ডিসকাস করব কিভাবে এক্স ধরে করা যায়। অথবা দেখবে ভিডিওটি যখন শেষ হবে দেখবে এই রকম জায়গায় এই ভিডিওটি আসবে, এই রকম জায়গায় ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তো দেখো এখানে কি বলা হলো, এখানে তো আমাদের অ্যান্সারটা অবশ্য হয়ে গেল। এছাড়া যখন আমরা এই আনুপাতিক ভাগাহার দিয়ে এটাকে না গুণ করেও আমরা কিন্তু অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা বের করতে পারি। তো কীভাবে বের করব, তো এখানে দেখো টোটাল কত বলেছিল, টোটাল আছে 6550। তো আমরা এখানে টোটাল এখানে 6550 লিখব, দিয়ে বিয়োগ দিয়ে দেবো। এখানে স্বাক্ষরের লোকের সংখ্যা কত বলেছিল 5240, তাহলে এখানে 5240 যদি এবারে বিয়োগ করি তাহলে 0, 4 কত দিলে 5, 4 5 1 দিতে, 2 কত দিলে 5 3 দিতে, 5 কত দিলে 6, 5 6 1 দিতে, তাহলে দেখো 1310। তাহলে এখানে কত হলো, এটা অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310, আর আমাদের এখানে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা 1310। তো এটা আমাদের চেয়েছিল। এরপর দুয়েরটি কী বলেছে দেখো, বলেছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, কাকে কত টাকা দেব হিসাব করি। তো এখানে মোট টাকা হচ্ছে 640 টাকা। এই 640 টাকা বিশু আর অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিয়েছে। এখানে 5 টাকা বা 3 টাকা দিয়েছে নয়, তাহলে 5 টাকা 3 টাকা দিয়েছে মানে তো 8 টাকা হতো, তাই না? তো এখানে কি বলেছে, এখানে বলেছে 5:3 অনুপাতে ভাগ করেছে। তাহলে টোটাল টাকা কত, টোটাল টাকা হচ্ছে 640। এই 640 টাকা কি করেছে 5:3 অনুপাতে ভাগ করে দিয়েছে। ভাগ করে দেওয়ার পরে কি বলেছে, কাকে কত টাকা দেবে হিসাব করি, মানে বিশুকে কত টাকা দেবে আর কি অপর্ণাকে কত টাকা দেবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের বিশু আর অপর্ণার টাকাটা কি আছে 5:3, এটা অনুপাতটাকে একত্রে যোগ করতে হবে। যোগ করার পরে বিশুর টাকার আনুপাতিক ভাগহার বের করতে হবে, তারপরে অপর্ণার টাকার আনুপাতিক ভাগহার বের করতে হবে। তো ভাগহার বের করার পরে কি হবে, যেহেতু মোট টাকা হচ্ছে 640, তাহলে 640টাকে সামনে রেখে যখন আমি বিশুটা বার করব তখন বিশুর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করে দেবো, তার মানে 5/8 একসঙ্গে যোগ করলে তারপরে কি করব, তারপরে এই 640টাকে আমরা সামনে রেখে অপর্ণার যে টাকার আনুপাতিক ভাগহার, মানে এখানে হবে 3 আর 5 8, মানে 3 8 দিয়ে যখন আমরা কি করব গুণ করে দেবো, তখন অপর্ণা কত টাকা হবে বেরিয়ে যাবে। তো এখানে দেখো আমি লিখেছি বিশু ও অপর্ণার মধ্যে পাওয়া টাকার অনুপাত 5:3। তাহলে এখানে 5:3 আর অনুপাত একই কথা। এবারে মোট কত হবে, মোট হবে 5 যোগ 3, 5 আর 3 যোগ করলে কত হবে, 5 3 যোগ হবে 8। এবারে আমরা বিশুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার লিখব, যেহেতু মোট টাকা 8, তাহলে 8-এর মধ্যে কত পেয়েছে, তাহলে বিশু আছে প্রথমে, তাহলে প্রথমে হবে, দিয়ে এখানে অংশ বা ভাগ লিখতে হবে। তো আমি এখানে ভাগই লিখছি। তারপরে অপর্ণার পাওয়া টাকা আনুপাতিক ভাগহার, অপর্ণা কত পেয়েছে, অপর্ণা পেয়েছে 3 অনুপাতে, তাহলে হবে 3, আর টোটাল কত হয়েছে, টোটাল হয়েছে 8, তাহলে 8। এবার মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 640 টাকা। তাহলে যেহেতু মোট টাকা সমান কত, যেহেতু মোট টাকা সমান হচ্ছে এখানে 640, তাহলে এখানে 640 টাকা লিখে দিই। তাহলে এবারে কে পাবে, বিশু আর অপর্ণা কত পাবে দেখিনি। তাহলে অতএব বিশু পাবে, আমরা লিখতে পারি অতএব বিশু পাবে। তাহলে টোটালটাকে সামনে রেখে, তাহলে 640টাকে সামনে রেখে, যেহেতু আমরা বিশুরটা বের করছি, আর এখানে বিশুর আনুপাতিক ভাগহার কত হয়েছে বলো, এখানে বিশুর আনুপাতিক ভাগহার হচ্ছে 5/8, তাহলে এই বিশুর আনুপাতিক ভাগহারটাকে দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে গুণিত, তাহলে এখানে বিশু পাচ্ছে 640 গুণিত এখানে 5/8, এরপর 8-এর সঙ্গে যদি আমরা 64 কাটি, 8 8-এ কত, 8 8-এ হচ্ছে 64, আর এখানে শূন্যটা নেমে যাবে। এবার 80 আর 5 যদি একসঙ্গে গুণ করা হয়, 80 আর 5-এ কত, 80 5-এ হচ্ছে 400, তাহলে 400 টাকা। তাহলে বিশু কত পাচ্ছে, বিশু পাচ্ছে 400 টাকা। এবং অপর্ণা পাবে কত, তাহলে অপর্ণা পাবে, তাহলে টোটাল টাকাটা কত, টোটাল টাকাটা হচ্ছে 640 টাকা। তাহলে এখানে আমরা 640 টাকা লিখে দেবো। এবারে কি অপর্ণার আনুপাতিক ভাগহার, তাহলে অপর্ণার পাওয়া আনুপাতিক ভাগ হচ্ছে কত, 3/8, তাহলে আমরা এখানে 3/8 দিয়ে এখানে গুণ দিয়ে দেবো। এবার যদি আমরা কাটাকাটি করি, 8-এর সঙ্গে 64 কালে 8 8-এ 64, আর এখানে শূন্য করতে শূন্য, তাহলে 80 আর 3 গুণ করলে কত হবে, 240 টাকা। এবার দেখো টোটাল মোট টাকা কী ছিল, 640 টাকা। এবার 640 টাকা আর 400 আর এখানে 220 একসঙ্গে যোগ করো, দেখবে দেখো এই 640 হবে। দেখো এই 0 0 যোগ করলে হচ্ছে 0, 4-এ আর 0 যোগ করলে হচ্ছে 4, আবার 4-এ আর 2 যদি যোগ করো 4 2 হবে 6। তাহলে অতএব যে উত্তর লিখবে, অতএব 640 টাকার মধ্যে বিশুকে দেবো 400 টাকা এবং অপর্ণাকে দেবো 240 টাকা। তো এখানে যখন তুমি এই বিশুরটাই বের করবে, বিশুর পরে অপর্ণাটাকে এই যখন আনুপাতিক ভাগহার দিয়ে না গুণ করলেও হবে। কি করে হবে দেখো, এখানে যে 640 আছে 640টা লিখে দিবে। তো এটা কিন্তু রাফে করবে, তাহলে বিয়োগ, আচ্ছা টোটাল কত টাকা, টোটাল 640 টাকা। আর বিশু কত পেয়েছে, বিশু পেয়েছে 400 টাকা। তাহলে এখানে আমরা 400 টাকা লিখে দেবো। তাহলে 0 4 করলে 6, এখানে 4 নামলো, 4 করলে 6 2 দিতে, তাহলে এখানে 240 টাকা। আর আমাদের এখানে অপর্ণা কত পেয়েছে দেখো 240 টাকা। যে হোক একভাবে করলে হবে, তবে এই অঙ্কটি আমি এক্স ধরেও পরে করাবো।
এরপর 3 অঙ্কটা কী আছে দেখো, বলেছে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে হিসাব করে দেখি এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তো এখানে কি বলেছে, এখানে মোট ইস্পাতের পরিমাণ হচ্ছে 250 কুইন্টাল। এই 250 কুইন্টাল ইস্পাত কী কী দিয়ে তৈরি হচ্ছে, লোহা আর কার্বন, এই যার অনুপাতটা হচ্ছে 49:1। তার মানে এখানে কি হচ্ছে, টোটাল ইস্পাতের পরিমাণ হচ্ছে 250 কুইন্টাল। এই ইস্পাতের মধ্যে 49:1 অনুপাতে কি আছে, অনুপাতে লোহা ও কার্বন আছে। তাহলে লোহাটা আছে এখানে, তার মানে লোহাটা আছে 49, কার্বনটা আছে কত, দ্বিতীয় স্থানে। তাহলে এখানেও দ্বিতীয় স্থানেরটা হবে কার্বন। দিয়ে কী করবো, তাহলে দুটো প্রথমে একসঙ্গে যোগ করব, যোগ করে দেওয়ার পরে লোহা আর কার্বনের আলাদা আলাদা করে আমরা আনুপাতিক ভাগাহার বের করব। দিয়ে আমাদের কি বের করতে বলেছে, হচ্ছে লোহার আছে, তাহলে লোহার পরিমাণ বার করতে বলেছে। তাহলে এখানে লোহার পরিমাণ যেহেতু বের করতে বলেছে, তাহলে কার্বনের আনুপাতিক ভাগাহার না বের করলেও হবে, কিন্তু আমি তবু এখানে কার্বনের আনুপাতিক ভাগাহারটা বের করে দেবো। তারপরে টোটাল কত, টোটাল আছে 250 কুইন্টাল। 250 কুইন্টাল দিয়ে যখন আমরা লোহা বের করব, তখন কি করব, লোহার আনুপাতিক ভাগাহারকে গুণ করব। আর তারপরে আমরা যখন কার্বন বের করব, তখন এই ইস্পাতটাকে সামনে রেখে কার্বনের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করে দিলে বেরিয়ে যাবে। তো এখানে যেহেতু কেবলমাত্র লোহা আছে চেয়েছে, তাহলে ইস্পাতটা বের করার দরকার নেই, তো তা সত্ত্বেও কিন্তু আমি ইস্পাতটা বের করে দিচ্ছি। তো তোমরা কিন্তু পরীক্ষায় যেমনভাবে কোশ্চেন পড়বে ঠিক সেইভাবেই করবে। তো এখানে কি বলেছে যে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1। তাহলে এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত, শুধুমাত্র বইয়ের কথাটাই লিখেছি, তাহলে 49:1। তাহলে এখানে 49:1। তারপরে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে মোট সমান 49 যোগ 1 সমান হচ্ছে 50 ভাগ। এবার কি করতে হয়, আনুপাতিক ভাগাহার বের করতে হয়। যেহেতু প্রথমে আছে ইস্পাত, তাই হচ্ছে ইস্পাতে প্রথমে কি আছে, প্রথমে আছে লোহা, তাই আর জিনিসটা কিসে আছে, ইস্পাতে আছে। তাহলে ইস্পাতে লোহার আনুপাতিক ভাগাহার, তাহলে লোহা কত, লোহা আছে 49, তাহলে 49টা সামনে রেখে এই টোটাল কত, টোটাল আছে 50, তাহলে এই 50টা লিখে দিতে হবে। আর এখানে কি হবে, এখানে হবে ভাগ। এবার আমরা কি করব, কার্বনের পরিমাণ বের করব। তাহলে ইস্পাতে কার্বনের আনুপাতিক ভাগাহার, কার্বন কত, কার্বনের আনুপাতিক ভাগাহার, তাহলে কার্বন কত আছে, দ্বিতীয় স্থানে কার্বন, তার মানে এখানে হচ্ছে কার্বন 1। এছাড়াও এখানেও কার্বন, দেখো এখানেও কার্বন 1, তাহলে 1টা এখানে লিখে দিতে হবে। আর এখানে কি হবে বলো, এখানে যে টোটাল হয়েছে, টোটাল কত, টোটাল আছে 50, তাহলে এখানে 50 দিয়ে এখানে 1/50 ভাগ, ঠিক আছে। এবার মোট ইস্পাতে কত কুইন্টাল, মোট ইস্পাতের পরিমাণ কত, 250 কুইন্টাল। যেহেতু মোট ইস্পাত আছে 250 কুইন্টাল, এবার আমাদের কি বের করতে বলেছে, আমাদের শুধু বের করতে বলেছে ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে লোহার পরিমাণটা বের করতে বলেছে। অতএব ইস্পাতে লোহা আছে, তাহলে টোটালটাকে সামনে রেখে, টোটাল কত 250, তাহলে এই 250টিকে সামনে রেখে যেহেতু লোহা বের করছি, তাহলে লোহার আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করব। তাহলে 49/50, তাহলে 49 বাই এখানে 50, তাহলে এখানেও একটা শূন্য আর এখানেও একটা শূন্য কাটবে। এবার 5-এর সঙ্গে যদি 25 কাটি, 5×5 হচ্ছে 25। এরপর 5×9 45-এর 5 হাতে রইল 4, 5×4 20 আর 4 24, তাহলে 224 কুইন্টাল। 224 কুইন্টাল আমাদের কী বের করতে বলেছিল, ইস্পাতে কত লোহা আছে, তাহলে ইস্পাতে লোহা আছে কত, ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। তবু আমি কিন্তু এখানে কার্বনটাও বের করে দিচ্ছি। তোমরা কিন্তু খাতায় বের করে রাখবে, কিন্তু পরীক্ষায় পড়লে কিন্তু কার্বনটা বার করবে না। তো এখানে 250 করতে, এখানে 250 মানে টোটালটা 250টাকে সামনে রেখে আমরা কি করব, কার্বনের আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করব। কার্বনের আনুপাতিক ভাগাহার হচ্ছে 1/50, তাহলে এখানে 1/50। এবার 50-এর সঙ্গে যদি আমরা 250 কাটাকাটি করি, তাহলে 50×5 250, আর এখানে 50×5 কত, 50×5 হচ্ছে 250, আর 5-এর সঙ্গে যখন 1 গুণ করব, 5×5, তাহলে 5 কুইন্টাল। তা ঠিক আছে, তাহলে এবার লিখবে যে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে 245 কুইন্টাল। এছাড়া তুমি এইটা যদি নাও বের করো তাও কিন্তু হবে। তাও বের করলে কি করে হবে দেখো, তাহলে টোটালের পরিমাণ কত, টোটাল আছে 250, তাহলে 250 থেকে যখন তুমি 245 বাদ দিবে, তখন কত পড়ে থাকবে, তখন কিন্তু 5ই পড়ে থাকবে। আর যেটা পড়ে থাকলো সেটা নিশ্চয়ই কার্বন পড়ে আছে। অথবা যখন তুমি যদি কার্বন বের করো, তাহলে কার্বন কত, কার্বন হচ্ছে 5 কুইন্টাল। তাহলে কার্বন আমরা যদি এখানে দেখি কার্বন, ঠিক আছে, কার্বন কত আছে, কার্বন আছে 5 কুইন্টাল। তাহলে টোটালের পরিমাণ কত, তাহলে টোটাল হচ্ছে 250 কুইন্টাল, মোট হচ্ছে 250 কুইন্টাল। তাহলে 250 কুইন্টালের থেকে যখন আমরা এরকম আনুপাতিক ভাগাহার করে কার্বন 5 কুইন্টাল বের করে দেবো, তখন 250 থেকে আমরা যদি 5 বিয়োগ করে দিই, তাহলে কত হবে, 245। আর এই 245 কী আছে, নিশ্চয়ই এই লোহায় আছে। তো যে কোনো একভাবে করলে হবে। এই অঙ্কটি কিন্তু আমি এই ভিডিও শেষে এক্স ধরে কীভাবে হচ্ছে সেভাবেও করে দেবো। এবার 4-এরটা কী বলেছে দেখো, বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি।
এখানে মোট ছাত্রীর সংখ্যা কত বলে দিয়েছে, এই 143 জন। আর এই 143 জনের মধ্যে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত হচ্ছে 9:2। এই লাইনের কথা এখন ভুলে যাও, ঠিক আছে, এইটা এখন জানার দরকার নাই। তাহলে আমরা এখন এইটুকু বের করি। তাহলে এইটুকু বের করি বলতে মোট বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা হচ্ছে 143 জন। 143 জনের মধ্যে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর অনুপাত হচ্ছে 9:2। এই অনুপাত আর এখানে মোট ধরে আমরা কতজন গান করতে পারে আর কতজন নাচ করতে পারে বের করে নিই। তাহলে আমাদের টোটাল তাহলে লিখব, কীভাবে করব বলো। এখানে প্রথমে আমরা লিখব গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত 9:2। বিদ্যালয়ে শুধুমাত্র গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত 9:2। এবার আমরা টোটালটা বের করব মোট। তাহলে মোট কত হবে, 9 + 2 = 9 আর 2 কত, 9 আর 2 11 হবে। এটা 9 আর 2 11 জন, ঠিক আছে, 11 ভাগ। এবারে কি করব দেখো, এবারে আনুপাতিক ভাগহার বের করব। মানে গান করতে পারা, এই যে এখানে যে গান করতে পারা আছে না, গান করতে পারা এর আনুপাতিক ভাগহারটা বের করব। তাহলে শুধুমাত্র গান করতে পারা ছাত্রীদের আনুপাতিক ভাগহার। তাহলে গান করতে পারা, তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে গান করতে পারা। তাহলে গান করতে পারা প্রথমে আছে, তারপর আছে নাচ করতে পারা। যেহেতু এটা প্রথমে আছে গান করতে পারা আর এখানে 9টাও প্রথমে হবে, তাহলে ভাগহার হবে 9। আর এখানে টোটালটা কত, টোটাল আছে 11, তাহলে এখানে নিচে হবে 11 ভাগ। এবারে কি আছে, নাচ করতে পারা। তাহলে শুধুমাত্র নাচ করতে পারা ছাত্রীদের আনুপাতিক ভাগহার হবে, নাচ করতে পারা বলতে এই দ্বিতীয় স্থানটা হবে 2। এছাড়া এখানেও দেখতে পাচ্ছ 2, তাহলে 2 করতে 2 আর এখানে টোটাল 11, তাহলে 2-11 ভাগ, ঠিক আছে। আর যেহেতু বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা কত, এখানে কি বলেছে, বিদ্যালয়ে মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে 143 জন। তাহলে এখানেও 143 জন ছাত্রীর সংখ্যা। তাহলে আমরা এবারে শুধুমাত্র একটা অনুপাতে তো দেওয়া ছিল, এবারে গান করতে পারাটা বের করে নেব। তাহলে গান করতে পারা ছাত্রীদের সংখ্যা হবে, তাহলে টোটাল ছাত্রীর সংখ্যাটা আমরা প্রথমে সামনে রাখবো। তাহলে হচ্ছে 143টা আমরা সামনে রাখবো, 143 দিয়ে আমরা গুণ দেব, কি আমরা বের করছি গান করতে পারা। তাহলে এখানে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করতে হবে, মানে 9-11 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9-11। এবারে দেখবে 11 ঘর নামটায় 143 আছে। তাহলে প্রথমে যদি আমরা 11 ঘর নামটা করি, তাহলে 11 একে হবে 11, তাহলে তাহলে এখানে কত হলো 3 আর এখানেও 3, তাহলে 11-3 হলো কত, 11-3 হলো 33। তাহলে 11-3 33 মানে কত হলো, 13 হলো, ঠিক আছে, 13। এরপর 13-র সাথে আমরা 9কে গুণ, তাহলে এটাও কাটছে। তাহলে এবার 13-র সাথে 9কে গুণ করতে হবে। 9-3 27, 7 হাতে হলো 3, 9কে 9 আর 3 9, 10 11 12, কত হলো 127 জন। আচ্ছা, গুণ তো 127 হবে না, 13-9 হয় 117। 13-র সাথে যদি 9 গুণ করো, 13-9 কত হবে, 13-9 আমি এটা এভাবে লিখে দিচ্ছি, 13-9 হবে 117 জন। এটা হচ্ছে কি করতে পারা, এটা হচ্ছে গান করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত, ঠিক আছে, গান করতে পারা। এবারে কি বের করতে হবে, এবারে নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত গান করতে পারা ছাত্রীর সংখ্যা বেরিয়ে গেল। গান করতে পারা ছাত্রীর সংখ্যা হলো 117 জন এবং নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যা হবে, তাহলে টোটাল কত, টোটাল বলেছে এই 143 জন। তাহলে এখানে 143 জনকে আমরা সামনে রেখে এবারে এই নাচ করতে পারা ছাত্রীদের অনুপাত কত বলেছে, দেখো নাচ করতে পারা, এখানে নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত বলেছে 2-11। তাহলে আমরা এখানে 2-11 দিয়ে গুণ করব, আর 11-র সাথে যখন 143 গুণ করি তখন 13 হয়েছে। এবার 13-র সাথে আমরা যদি 2 গুণ করি, 13 দুগুণে কত হবে, 13 দুগুণে 26 জন। তাহলে মোট হচ্ছে দেখো এখানে তাহলে গান করতে পারা, তাহলে গান করতে পারা ছাত্রীর সংখ্যা 117 জন আর এখানে নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যা হচ্ছে 26 জন। এবারে আমরা পড়ব বাকি লাইনটা কি বলেছে। তো বলেছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে আমাদের এখানে কতজন ছাত্রী ছিল বলো, 117 জন ছিল। তাহলে 117 জন ছিল, তাহলে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ছাত্রীদের সংখ্যা হবে কত, ছাত্রীর 117 আর এর সাথে কজন এসেছে বলেছে, আরও 3 জন এসেছে। তাহলে এর সাথে আরও এখানে আমরা 3 জন যোগ করতে পারবো, দিয়ে 120 জন। এবারে কি করতে বলেছে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত কত। এবারে গান করতে পারা, এবারে আমাদের কি করতে হবে, গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রীদের সংখ্যার অনুপাত বের করতে হবে। তো এখানে গান করতে পারা কোথায় হয়েছে, এখন নতুনভাবে গান করতে পারছে কত, 120 জন গান করতে পারছে, 120 জন। আর নাচ করতে পারছে কত, নাচ করতে পারছে হচ্ছে 126 জন। 126 জনের তো আর কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা এখানে কিন্তু 117 লিখলে কিন্তু হবে না, যেহেতু আরও 3 জন যোগ করেছে, তাহলে এই যোগফলটা লিখতে হবে। তাহলে 120
দেখো তাহলে এবারে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীদের নতুন অনুপাতটি হবে 120 অনুপাত, আর এখানে যেহেতু 26 বেরিয়েছে 120 অনুপাত 26। তো এটাকে আমরা কি করব, একটু কাটাকাটি করে ছোট করে নেব। তো দেখো এটাকে 100, যেহেতু এটা অনুপাত মানে কি বলেছি, অনুপাত মানে ভাগে আছে, তাহলে ভাগ মানে কত, উপরে হচ্ছে 120 আর নিচে কত, নিচে হলো 26। আমরা যদি একটু কাটাকাটি করি, এককের অঙ্ক 0 আর এককের অঙ্ক 6, যদি এককের অঙ্ক দেখো 0 আর 0 অথবা এককের অঙ্ক যদি 2 থাকে, এককের অঙ্ক 2, 0 বা 2 এর গুণিতক। এককের অঙ্ক কি থাকে, এককের অঙ্ক যদি 0, 2 বা 2 এর গুণিতক, অর্থাৎ 2, 4, 6, 8 এইসব সংখ্যাগুলো থাকে, তাহলে অবশ্যই এটিকে 2 দিয়ে কাটাকাটি যায়। তাহলে 2 দিয়ে কাটলে 2 6 12, 2 0 0, আবার 2 দিয়ে কাটলে 2 12 24। দেখো 0 আবার 2 এর গুণিতক আছে, আবার 2 দিয়ে যাবে, তো এই 2 দিয়ে যাবে, আর যে সংখ্যাকে 2 দিয়ে যায় সে দেখবে প্রায় সে সংখ্যাকে 4 দিয়েও যাবে, মানে 2 এর গুণিতক দিয়েও যাওয়ার কথা। তো তার জন্য আমরা দেখি 2 এর গুণিতক কি 4, 4 দিয়ে কি যাবে, 4 দিয়ে দেখো 4 15 7, আবার 4 3 4 15 7। আচ্ছা আমার একটু ভুল হয়ে গেছে, যখন 2 দিয়ে কেটেছি দেখো 2 একে 2, 2 3 6, 13 হবে, আর এইটা কত হলো, এটা 60, 2 6 12, তাহলে কি হলো 7/13। আর 7/13 মানে কি 7 আছে প্রথমে, তাহলে 7 অনুপাত 13, তাহলে এইখানটা হয়ে যাবে 7 অনুপাত 13, তাহলে এইটাই হচ্ছে নতুন অনুপাত। ঠিক আছে, 7 অনুপাত 13। আর এই রাফগুলো তোমরা খাতার সবসময় কি করতে হয়, ডান দিকে রাফ করতে হয়, এটা তো তোমরা সকলেই জানো। ঠিক আছে, আর উত্তর হয়ে গেল, উত্তরটা কিন্তু 7 অনুপাত 13। দেখো এবারে 5 দাগের অঙ্কটি বলেছে 240 মিলিলিটার ডেটল জলে মানে টোটাল, আবার পড়ছি, 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এদের সঙ্গে আরও 7 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। তো এটা প্রথমে আমাদের যেটা বের করতে হবে, তো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3 দিয়েছে, তো আমরা এইটুকুই প্রথমে বের করব। তাহলে এখানে মোট কত, মোট ডেটল জলের পরিমাণ কত, ডেটল জলের পরিমাণ মোট হচ্ছে 240, আর এই 240 ডেটল জলের মধ্যে জল আছে, তাহলে জল আছে হচ্ছে 1 আর ডেটল আছে 3, কিন্তু এরা অনুপাতে আছে। ঠিক আছে, এরা কিসে আছে, অনুপাতে আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এই যেটি দেওয়া আছে সেই অনুপাতটি লিখে নেব, তারপরে অনুপাতটি আমরা একত্রে যোগ করব, তারপরে আমরা এখানে জলের আনুপাতিক ভাগহার বের করব, তারপরে ডেটলের আনুপাতিক ভাগহার বের করব, যে টোটাল ডেটল জল আছে 240 মিলিলিটার। এবারে এই 240 মিলিলিটারকে সামনে রেখে জলের আনুপাতিক ভাগহার আর তারপরে ডেটলের আনুপাতিক ভাগহার বের করে নিলেই জল এবং ডেটল কত আছে সেটা আমাদের বেরিয়ে যাবে। তো দেখো ডেটল জলে জল ও ডেটলের অনুপাত 1:3, তাহলে এখানে 1:3, তাহলে মোট কত, মোট হচ্ছে 1 + 3 = 4 ভাগ। এবার হচ্ছে ডেটল জলে জলের আনুপাতিক ভাগহার কত হবে, তাহলে জলটা তো প্রথমে, এখানে জল আছে কত, এখানেও জলটা আছে প্রথমে, তাহলে নিশ্চয়ই প্রথমেরটাই নিতে হবে, তাহলে 1, আর টোটাল কত, টোটাল আছে 4, তাহলে হচ্ছে 1/4 ভাগ। তারপরে কি আছে, ডেটলের আনুপাতিক ভাগহার, তাহলে হচ্ছে এখানে কি আছে বলো, ডেটল কত আছে, ডেটল আছে 3, তাহলে 3টা প্রথমে লিখে তারপরে কি করতে হবে, 4 ভাগহারটা নিচে লিখতে হয়, তাহলে 3-এর 4 ভাগ। তাহলে কি হবে, যেহেতু মোট ডেটল জল কত, যেহেতু মোট ডেটল জল হচ্ছে 240 মিলিলিটার, তাহলে যেহেতু মোট ডেটল জল হচ্ছে 240 মিলিলিটার, অতএব ডেটল জলে জল আছে, তাহলে প্রথমে আমাদের জলের পরিমাণটা বের করতে হবে। তাহলে জলের পরিমাণটা বের করতে হলে প্রথমে আমাদের এই যে 240 লিখতে পাচ্ছ, এই 240টাকে খুব সামনে লিখতে হবে, তারপরে কি করতে হবে, এই যে জলের আনুপাতিক ভাগহারটা দিয়ে গুণ করতে হবে, আর জলের আনুপাতিক ভাগহার কত, 1/4, তাহলে এটাকে আমি 1/4 দিয়ে গুণ করব। তারপরে আমরা কি করব, দেখো 4-এর সঙ্গে যদি আমরা 24 কাটি, প্রথমে 4 × 24 আর 0 করতে 0, এবার 7-এর সঙ্গে যখন 1 গুণ করব, 7-একে 60, তাহলে কি হবে হচ্ছে, যেহেতু এটা কি আছে মিলিলিটারে দিয়ে আছে, তাহলে নিশ্চয়ই এটা 7টা মিলিলিটারই হবে, তা লিটার। এবারে কি করব, ডেটল জলের ডেটল কতটা আছে আমরা দেখে নেব। তাহলে এখানে ডেটল কতটা আছে, তাহলে টোটাল কত, টোটাল আছে 240, তাহলে এখানে 240 করতে 240 গুণিত এখানে ডেটলের আনুপাতিক ভাগহার, তাহলে ডেটলের আনুপাতিক ভাগহার কত বেরিয়েছে, 3/4, তাহলে আমরা এখানে 3/4 দিয়ে গুণ করব। এবার 4-এর সঙ্গে যদি আমরা এটা কাটাকাটি করি, সে একই হবে, 60ই হবে। এরপর 7-এর সঙ্গে 3 যদি আমরা গুণ করি, 7-3 কত হবে, 7-3 180, এরপর 180 আর 60 এই দুটো যদি যোগ করো দেখবে কত পাবে, 240 পাবে।
এরপরে পরবর্তী অংশটা পড়ব। দেখো, এর সঙ্গে আরও 7 মিলিলিটার জল মেশালে। তো এবার কি বলছে, এই অনুপাতের সঙ্গে কি জল মেশাতে পারবে? অনুপাতের সাথে অনুপাত মেশানো যাবে। তাহলে এখানে কি দিয়ে আছে? এখানে মিলিলিটার দিয়ে আছে। তাহলে এই মিলিলিটার কি করে অনুপাতের সাথে মেশাবো? তাহলে আমাদের এখানে কার সাথে মেশানোর কথা বলেছে বলো? এই যে জল মেশালে। তাহলে আমরা এখানে জলের পরিমাণ কত বের করেছি? জলের পরিমাণ 60। তাহলে এই 60-এর সঙ্গে নিশ্চয় এই 60ই মেশানোর কথা বলেছে। তাহলে তখন আমরা বলবো যে 7 মিলিলিটার জল মেশালে এটা নতুন মিশ্রণে লিখে দেবে। নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে। তাহলে ছিল হচ্ছে 60। এবার কি করছে? 60 আরও মেশাচ্ছে। তার জন্য আমরা এখানে আরও 7 যোগ করছি। দিয়ে কত হচ্ছে? দিয়ে যোগ করলে হচ্ছে 120। সাথে সাথে যোগ করলে কত হবে? 120। এবার কি বলেছে? জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তাহলে প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে জলের অনুপাত, তারপরে ডেটলের অনুপাত। আর আমাদের এখানে জল কত হয়েছে বলো? জল হয়েছে 120। তাহলে এখন এইখানে নতুন জলটা নিতে হবে, পুরাতন জলটা নিলে হবে নি। এখানে জল 120। তাহলে এখানে 120 অনুপাত আর কি বলেছে? ডেটল। তাহলে ডেটল তো কোনো কিছু অ্যাড করা হয়নি। তো ডেটল কি অ্যাড করা হয়েছে? তাহলে ডেটল তো কোনো কিছুই অ্যাড করা হয়নি। তাহলে ডেটলের পরিমাণ যা ছিল তাই থাকবে। তাহলে ডেটলের পরিমাণ কত ছিল? তাহলে ডেটলের পরিমাণ যেটা বেরিয়েছিল 180। তাহলে এখানে 180 থাকবে, 180। এবার একটু কাটাকাটি করে ছোটো করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শূন্যয় বাদ দেবো। তাহলে হবে 12 অনুপাত 18। তোমরা কিন্তু আবার কেটে দিও না। এবারে এমন একটা নামতে হবে, ধরো শূন্য কাটবে। এবার শূন্য কাটলে কিন্তু দেখতে বাজে রাখবে। যেমন আছে ঠিক সেভাবেই রেখে দেবে, কিন্তু যা শূন্যটি বাদ করে লিখে দেবে। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এইটিকে প্রথমে 10 দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি। শূন্য কাটছি মানে কি দিয়ে? 10 দিয়ে ভাগ করছি। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 12 120। আবার 10 দিয়ে যদি কাটি, 10 18 হচ্ছে 180। এবারে কি করব? দেখো, এবারে আমরা এটা 12 আর 18 কার এমন নামতা আছে? 12কে দিয়েও ভাগ করা যায়, 18কে দিয়েও ভাগ করা যায়। 6-এর ঘরের নামতা আছে। তাহলে সমান 6 দুগুণে 12, 6 তিনে 18। এখন যে নতুন মিশ্রণটা আছে, সেই নতুন মিশ্রণে জলের কত অনুপাত হবে জানো? নতুন মিশ্রণে জলের অনুপাত হবে 3। আর ডেটলের অনুপাত হবে জলের অনুপাত হবে 2। আর এখানে যে ডেটলের অনুপাত হবে 3। তবে এটা দেখে কি মনে হচ্ছে? আগের চেয়ে একটু ডেটলটা বেশি থাকবে, একটু শক্তিশালী মিশ্রণ হবে। ঠিক আছে, দেখো অঙ্কটি হয়ে গেল, একটু ভালো করে দেখে নাও। এবার 6-এর অঙ্কটি কী বলেছে? বলেছে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। তো এখানে দেখো, এখানে তিনি বাকি টাকার কথা বলেছেন। মানে এই টাকাটিও সে সংসার খরচ করছে না, আবার 750 টাকাটাও সে খরচা করছে না, এটাও খরচ করছে না। মানে তাহলে আমাদের বাকি টাকা বলতে কার কথা বলেছে? তাহলে টোটাল থেকে আমাদের এইটা প্রথমে বাকি টাকাটা বের করে নিতে হবে। যে টাকাটা আমরা বের করব, বের করার পরে কি করব? দেখো, সেইটিকে সামনে রেখে আমরা সংসার খরচ আর ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো দেখো, আমি ওটা প্রথমে না লিখে আমি শুরুটা এখান থেকে করেছি। এখানে 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তাহলে এক ব্যক্তি সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করা টাকার অনুপাত কত হবে বলো? তাহলে সংসার খরচ কত করে? সংসার খরচ হচ্ছে 3। তাহলে এখানে আমরা 3 লিখছি। অনুপাত ছেলে মেয়েদের জন্য এই যে 1, তাহলে হচ্ছে এখানে 1, 3:1। তাহলে মোট কত? 3:1 মানে কত? মোট হচ্ছে 4। এবারে দেখো, এবার আমরা আনুপাতিক ভাগহারগুলো বের করে নেব। তাহলে সংসার খরচ করা টাকার আনুপাতিক ভাগহার, তাহলে সংসার খরচটা হচ্ছে প্রথমে 3। তাহলে এখানে 3 করতে 3, আর টোটাল কত? টোটালটা নিচে লিখতে হয় 4। এবং শিক্ষায় খরচ করা টাকার আনুপাতিক ভাগহার, শিক্ষা হচ্ছে 1, আর এখানে এখানে মোট হচ্ছে 4। তাহলে 1-এর 4। এবারে দেখো, যেহেতু বাকি টাকা, তো বাকি টাকাটা আমরা বের করেছি কিভাবে? এই যে 24,750 বিয়োগ 750, এটা 24,750 থেকে যখন 750 বাদ দেবো, তখন অনায়াসে 24,000 টাকা বেরিয়ে যাবে, যা সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। অতএব তিনি সংসার খরচ করেন। আমাদের কি বের করতে বলেছিল? তিনি কত টাকা সংসার খরচ করেন। তাহলে আমরা এখানে সংসার খরচটা করতে বের করেছে। তাহলে আমাদের এখানে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 24,000 টাকা।
গুণিত এখানে সংসার খরচ টাকার আনুপাতিক ভাগহার কত, এই যে 3/4, তাহলে এখানে 3/4, এবার 4 দিয়ে এটাকে কাছাকাছি যাবে, 4 6 24, আর এখানে 1 2 3, 1 2 3 দিয়ে পুরোটাই টেনে দিচ্ছি। তাহলে 3-এর সঙ্গে 6000 গুণ করলে 6 3 কত, 6 3 18, গায়ে 3টে শূন্য বসে যাচ্ছে, 1 2 3 18,000 টাকা। তাহলে কি করলেন তিনি, সংসার খরচ কত করলেন, 18,000 টাকা। আচ্ছা, আমি এর সাথে শিক্ষার জন্য খরচটাও বের করে দিচ্ছি। তাহলে যেহেতু মোট কত 24,000 টাকা, তাহলে এখানে 24,000 করতে 24,000 গণিত এবার শিক্ষার জন্য খরচ করা টাকার আনুপাতিক ভাগহার কত, 1/4, 1/4। তাহলে যদি কাটাকাটি করি 4 6 24, 6 1 2 3, তাহলে কত 6,000 টাকা। তাছাড়া তুমি যখন এখানে 18,000 টাকা দেখতে পাচ্ছ, টোটাল থেকে যখন 18,000 বাদ দিবে তখনও দেখবে 6,000ই হবে। তো এখানে কিন্তু অ্যান্সার, এটা কিন্তু বের করতে বলেনি, তবে যদি পরীক্ষায় বলে তো তোমরা এটা অবশ্যই করবে। এবারে 7-এর অঙ্কটা কী বলেছে দেখো, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরানো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা, 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরানো বই বানতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছে। তাহলে কত টাকা নতুন বই কেনা হয়েছে বের করতে হবে। তো দেখো এখানে যে এই যে 15:3:3 অনুপাতে খরচ করা হয়েছে, এটা কার ভিত্তিতে, এটা হচ্ছে এই তিনটের একত্রের যোগফলের ভিত্তিতে, এই তিনটে টাকার একত্রের যোগফলের ভিত্তিতে। তাহলে প্রথমে আমরা এই মোট টাকাটা এই তিনটে একসাথে যোগ করব, যোগ করার পর সেটিকে সামনে রেখে আমরা এখানে কি বার করতে বলেছে, নতুন বই, নতুন বইয়ের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বিবেকানন্দ যুব পাঠাগার সরকারি অনুদান পেয়েছে 74,350 টাকা, তারপরে হচ্ছে এটা 74,350 টাকা, তারপরে চাঁদা আদায় হয়েছে এখানে 4,350 টাকা, আর পুরানো কাগজপত্র বিক্রি করেছে 1,300 টাকা। এই যে পুরানো কাগজপত্র বিক্রি করেছে 1,300 টাকা। তাহলে অতএব মোট টাকা, তাহলে মোট টাকা এই তিনটির একত্রে যোগ করবে, তাহলে তিনটে একত্রে যোগ করলে কত পাবে, 80,000 টাকা। তাহলে এবারে কি বলেছে দেখো, এখানে নতুন বই কিনতে, পুরানো বই বানতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:3 15:3:2 অনুপাতে খরচ করা হয়েছে। তাহলে নতুন বই অনুপাত পুরানো বই অনুপাত কর্মচারীদের বেতন 15:3:2। ঠিক আছে, দিয়ে মোট কত বলো, তাহলে মোট এখানে হলো 20। এবারে আমাদের কেবলমাত্র কি বের করতে বলেছে, নতুন বই কত টাকার কেনা হয়েছিল। তাহলে আমরা এখানে নতুন বই কেনা হয়েছিল পরিমাণ বের করব। তাহলে আমরা কি করব, তাহলে টোটালটাকে সামনে রেখে, তাহলে টোটালটা কত 80,000, 80,000 টাকা সামনে রেখে আবার নতুন বইয়ের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। তাহলে নতুন বই কোথায়, দেখো এখানে হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে নতুন বই, তাহলে নতুন বই নিশ্চয়ই অনুপাতটা হচ্ছে 15, তাহলে এখানে 15 ডিভাইডেড বাই টোটাল কত, টোটালটা 20 দিয়ে ভাগ করতে হবে, নাহলে নিচে 20। তাহলে প্রথমে এই শূন্যয় আর এই শূন্যয় কাটছি, তাহলে 2-এর সঙ্গে যদি 8 কাটি, 2 4 কত, 2 4 8, 1 2 3, 3টে শূন্য, 1 2 3। তাহলে এবারে 4-এর সঙ্গে যদি 15 গুণ করা হয়, 4 15 60, 60-এর গায়ে 1 2 3, 1 2 3 টাকা। তাহলে নতুন বই কেনা হয়েছিল 60,000 টাকা। এভাবে এটাই কিন্তু অ্যান্সার, কিন্তু আমি তবু পুরানো বই আর কর্মচারীদের বেতন দুটোই বের করে দেখাচ্ছি। এবার পুরানো বই কেনা হয়েছিল কত, তাহলে এখানে পুরানো বই হচ্ছে, তাহলে টোটালটাকে সামনে রেখে টোটাল হচ্ছে কত 80,000 টাকা। তাহলে এখানে আর পুরানো বইয়ের আনুপাতিক ভাগহার, তাহলে পুরানো বই হচ্ছে 3, তাহলে এখানে 3, আর একত্রের যোগফল কত, একত্রের যোগফল হচ্ছে 20, তাহলে 3-এর 20। তাহলে এই শূন্য কেটে দিচ্ছি, আর 2-এর সাথে এটা কাটলে কত হবে, 4,000 হবে, কারণ 1 2 3, 3টে শূন্য, 3-এর সঙ্গে 4 গুণ করলে 3 4 হবে 12, 12-এর গায়ে 1 2 3, 3টে শূন্য, 12,000 টাকা। তাহলে এবার আর একটা কী বের করতে হবে, আরেকটা হচ্ছে কর্মচারীদের বেতন। দেখো কর্মচারীদের বেতন আনুপাতিক ভাগহার হিসাবেও বের করা যায়, কিন্তু না হলেও কীভাবে বার করা যাবে বলো তো।
টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 80,000 টাকা। তার মধ্যে চলে গেছে কত, চলে গেছে তোমার হচ্ছে 60,000 আর এখানে 12,000, তাহলে 7 আর 12 কত 72,000। তাহলে বাকি থাকবে কত, বাকি থাকবে সেটা কর্মচারীদের বেতন, নিশ্চয়ই 8,000 টাকা বেরোবে এটা করলে। তো এখানে 80,000 গুণিত আনুপাতিক ভাগাহার হচ্ছে নতুন কর্মচারীদের বেতন 2, তাহলে 2 আর টোটালটা কত, টোটাল হচ্ছে 20। তাহলে এই শূন্য কাটবে, 2-এর সঙ্গে 8,000 কাটলে হবে 4,000। এবার 4-এর সঙ্গে 2 গুণ করলে কত, 4 দুগুণে 8 আর এখানে 1 2 3, তাহলে 1 2 3 8,000 টাকা। আর এটা বছর নয়, এটাও টাকা, ঠিক আছে। এবার 8-এর দাগের অঙ্কটা কী বলেছে দেখো, বলছে কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন করে বসবে হিসাব করি। সে একই ব্যাপার, তাহলে প্রথমে যে অনুপাতটা দিয়েছে সেই অনুপাতটাকে একত্রে যোগ করতে হবে, যোগ করার পরে আনুপাতিক ভাগহার বের করতে হবে, তারপরে এটাকে সামনে রেখে প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ, তারপরে এটাকে সামনে রেখে দ্বিতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ, তারপরে এটাকে সামনে রেখে তৃতীয় হল ঘরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করলে কতজন করে বসেছে বেরিয়ে যাবে। তাহলে আমরা এই জন্য লিখেছি প্রথম হলঘর, দ্বিতীয় হলঘর ও তৃতীয় হলঘরে ট্রেনিং নেওয়া ব্যক্তির অনুপাত 11:3:3:1:2। তো সমান কি করব দেখো, সমান এই যে নিচে এরপর দেখো 11:3 পূর্ণতাকে ভাঙতে হবে, তাহলে পূর্ণতাকে হলে 3 দুগুণে 6 7, 7-এর 2। এবারে দেখো এখানে যে 2টা আছে, এই 2টা প্রত্যেকটি সংখ্যার উপরের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 2-এর সাথে 11 গুণ করলে কত হবে, 2 11 22, আর 2-এর সাথে যদি 3 গুণ করা হয় 3 দুগুণে কত হবে, 3 দুগুণে হচ্ছে 6 অনুপাত। আবার এই 7-এর সঙ্গে তো 2ও গুণ হবে নাকি, তাহলে যেহেতু প্রত্যেকটির সাথে 2 গুণ করা হচ্ছে, তাহলে এর সঙ্গে যদি আবার 2 গুণ করা হয় 2, তাহলে এই 2 আর এই 2 কী হবে, কেটে যাবে। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তখন আর কি থাকলো, তখন এই 7টাকে 7ই থাকলো। তাহলে 22:6:7। এই কারণেই যখন এইটাকে দিয়ে গুণ করা হবে তখন এর উপরে এই নিচে যেটা থাকবে এটার সঙ্গে আর গুণ করার প্রয়োজন হয় না, কারণ এই সংখ্যাটাই থেকে যায়। তো কেন থেকে যায় তো বুঝতে পারলে এখানে দেখালাম। তো এবারে কি করতে হবে, এবারে মোট বের করতে হবে। তো মোট বার করলে কি হচ্ছে, 22 6 7 একত্রে যোগ করলে কি হবে, 35 হবে। এবারে আমরা প্রত্যেক হল ঘরে বসা আনুপাতিক ভাগহার বের করে নেব। তাহলে প্রথম ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগহার, তাহলে প্রথম ঘরে এখন কি বসেছে দেখো, এইটি হচ্ছে প্রথম হল ঘর, আর প্রথম হল ঘর হচ্ছে এখানে হচ্ছে 22 হচ্ছে প্রথম হল ঘর। তাহলে যেটা হচ্ছে অনুপাত, সেই অনুপাতটা প্রথমে লিখতে হয়। তাহলে 22 আর এখানে তারপরে কি বসে, তারপরে টোটালটা লিখতে হয়। তাহলে টোটাল আছে কত 35, তাহলে 35টা হবে নিচে। তাহলে 22-এর 35 ভাগ। এবারে দ্বিতীয় হল ঘরে বসা আনুপাতিক ভাগহার, তো দ্বিতীয় হল ঘরে কীভাবে বসবে দেখো, দ্বিতীয় হল ঘরের অনুপাত হচ্ছে 6, মানে ছিল তো 3, কিন্তু এটা যখন ক্যালকুলেট করা হয়েছে তখন তো 6 হয়েছে, এই জন্য 6টাকে ধরতে হবে। তাহলে 6 করতে 6, আর এখানে টোটাল কত, টোটাল ছিল 35, তাহলে এখানে 35, তাহলে 6-এর 35 ভাগ। এবারে তৃতীয় হল ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগহার, তাহলে তৃতীয় হল ঘরের অনুপাত কত 3:1:2, আর যখন সব ঠিকঠাক করে আসা হলো তখন কী হলো 7 হলো। তাহলে এখানে 7 করতে 7, আর এখানে কি হচ্ছে, এখানে মোটটা 35, তাহলে নিচে আমার 35 লিখতে হবে ভাগ, ঠিক আছে। এবার আমাদের চেয়েছে কি প্রতি হল ঘরে কতজন করে বসবে। তাহলে যেহেতু ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেওয়া ব্যক্তি কত ছিল, ট্রেনিং নেওয়া ব্যক্তি ছিল 1050 জন, তাহলে আমরা সেটা লিখেছি 1050 জন, অতএব প্রথম হল ঘরে বসা ব্যক্তির অনুপাত। তাহলে টোটালটাকে সামনে রেখে, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 1050, তাহলে এই 1050টাকে আমরা সামনে রেখে কি করব বলো, প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। যেহেতু প্রথমটা বের করছি, আর প্রথম হল ঘরের আনুপাতিক ভাগহার কত 22-এর 35, তাহলে এখানে 22-এর 35। তো 35 3-এ হয় 105, তাহলে 35 3-এ কত, 35 3-এ 105, আর এখানে শূন্য করতে শূন্য, তাহলে এইটাভাবে কাটলে কত হচ্ছে 30 হচ্ছে। আবার 22 3-এ কত, 22 3-এ হচ্ছে 66, গুণ সম্পর্কে আছে পাশাপাশি, 66-র গায়ে একটা শূন্য দিয়ে দাও, তাহলে 607 জন। তাহলে প্রথম হল ঘরে কত হলো, প্রথম হল ঘরে বসলো 607 জন। এবার আমরা দ্বিতীয় হল ঘরে ব্যক্তি বসার সংখ্যা বের করব। তাহলে টোটাল কত, টোটাল ব্যক্তি হচ্ছে এই 1050 জন, আর এছাড়াও আমরা এটা লিখেছি 1050 জন। তাহলে প্রথমে আমরা এখানে 1050 জন লিখব,
গুণিত দ্বিতীয় হল ঘরে বসা ব্যক্তির আনুপাতিক ভাগহার কত ছিল? 6/35, তাহলে এখানে 6/35। এবার এটার সাথে যখন এটা কাটবো তখন কত হচ্ছে? 30 হচ্ছে। এর আগেই তো হয়েছে 30, তাহলে 30-এর সঙ্গে যদি 6 গুণ করি কত হবে? 180। জোনটা তো লেখা গেল না, আচ্ছা নিচে লিখে দিচ্ছি। এরপর তৃতীয় হল ঘরে বসা ব্যক্তির অনুপাত। তো কী করবো দেখো, এই যে টোটাল এটাকে যোগ করে তার থেকে যদি আমরা 1050টাকে সামনে রেখে এই দুটো যদি যোগ করে বিয়োগ করে দিই তাহলে বেরিয়ে যাবে। তাহলে তেমনি তৃতীয় হল ঘরে বসা ব্যক্তি কী হবে বলো? তাহলে এখানে টোটাল যেহেতু 1050, তাহলে এখানে 1050 আমরা লিখছি। আমি একটু কালি চেঞ্জ করে লিখছি, কারণ যাতে একে অপরের সাথে মিশে না যায়, তোমাদের বুঝতে দেখতে দুটোই সুবিধা হয়। 1050 তোমরা কিন্তু একই কালি লিখবে। 1050 গুণ তৃতীয় হল ঘর হচ্ছে কোথায়? তৃতীয় হল ঘরে 7/35, তাহলে এখানে হচ্ছে 7/35। এবার 35-এর সাথে এটা যদি কাটো তাহলে কত হবে? দেখেছি 30 হয়েছে, 30। এবার 30-এর সাথে যদি 7 গুণ করো, 30 সাথে কত? 210। এবার তোমরা যদি 660, 180 আর এই 210কে একসাথে যোগ করো, দেখবে এই টোটাল 1050 জন হবে। আর তোমরা শেষে একটু অবশ্যই এরকমভাবে উত্তর লিখে দিবে যে অতএব প্রথম হলঘর, দ্বিতীয় হলঘর ও তৃতীয় হলঘরে বসা ব্যক্তির সংখ্যা হবে যথাক্রমে 660 জন, 180 জন আর 210 জন। ঠিক আছে, তো আমার জায়গা শর্টের জন্য লেখা গেল না। আর এর আগের অঙ্কগুলোও কিন্তু ওই কথা লিখে দিবে ফাইনাল অ্যান্সারে। এবার 9-এরটা কী বলেছে দেখো, বলেছে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে এখানে টোটাল টাকাটা কত বলেছে? টোটাল টাকাটা 12,100 টাকা। এই 12,100 টাকা কী করেছে না, মধু, মানস, কুন্তল আর ইন্দ্রের মধ্যে অনুপাতে ভাগ করে দিয়েছে। দিয়ে আমাদের কি বলেছে, এটা অনুপাতে ভাগ করে দেওয়ার ফলে বলেছে মধু, মানস, কুন্তল, ইন্দ্র প্রত্যেকে কত টাকা করে পাবে। তো দেখো, এটা করার জন্য আমরা কি করব, এই যে অনুপাত আছে প্রত্যেকটি অনুপাত একত্রে যোগ করব, যোগ করে প্রত্যেকটির আনুপাতিক ভাগহার বের করব, তারপরে মোট টাকাটিকে সামনে রেখে এক একজনের আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব, তাহলে প্রত্যেকে কে কত টাকা পেয়েছে বেরিয়ে যাবে। দেখো মধু, মানস, কুন্তল, ইন্দ্রের মধ্যে পাওয়া টাকার অনুপাত। তাহলে মধু পেয়েছে 2, এখানেও মধু পেয়েছে 2। মানস, এটা নিশ্চয়ই মানস 3, তার জন্য মানসের হলো 3। তারপরে কি কুন্তল পেতে পেয়েছে 4, এখানেও দেখো 4। তারপরে শেষেরটা ইন্দ্র, তাহলে ইন্দ্র কত পাবে? 2, এখানেও হয়েছে কিন্তু 2। তাহলে মোট কত? মোট সমান এগুলো যদি একসঙ্গে যোগ করো 2, 3, 4, 2, 11। তো তোমরা অবশ্যই এইটির পরেই কিন্তু এখানে রেখে দেবে না, এটা এরকম নিচের দিকে লিখবে। আর আমি যেহেতু একটি স্ক্রিনে আনার চেষ্টা করছি, এই কারণে এইভাবে লিখছি। তাহলে মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে মধু হচ্ছে যে প্রথমটা মধু, তাহলে দুই, অনুপাতটা হচ্ছে 2, তাহলে এখানে 2 করতে 2, আর এখানে টোটাল কত? 11, তাহলে এর বাই 11 এখানে লিখবে ভাগ। এটা কি হলো? এটা হলো মধু। এবারে মানসের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার, এটা হচ্ছে মানস হচ্ছে 3, তাহলে এখানে 3, আর টোটাল কত? টোটাল হচ্ছে 11, এর জন্য 11 ভাগ। তারপরে কি আছে? কুন্তল, তাহলে কুন্তলের আনুপাতিক ভাগহার, কুন্তল কত? কুন্তল আছে 4, তাহলে এখানেও 4, আর এখানে কত? আনুপাতিক ভাগহার 11, তাহলে এখানে 4/11 ভাগ কুন্তল। এবারে কি আছে? ইন্দ্র, তাই তো? তাহলে এটা ইন্দ্র আছে কত? 2, তাহলে এখানে হচ্ছে 2, আর এখানে আনুপাতিক ভাগহার কত? এখানে টোটাল মোট কত বেরিয়েছে? মোট হচ্ছে 11, তাহলে এখানে হচ্ছে 11। যেহেতু মোট টাকা কত? যেহেতু মোট টাকা 12,100 টাকা, তাহলে অতএব মধু পাবে, তাহলে মোট টাকাটাকে সামনে রেখে, তাহলে এখানে মোট টাকা কত? 12,100 টাকা। তাহলে এই 12,100কে আমি সামনে রেখে মধুর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করব। তাহলে এখানে এই যে মধুর আনুপাতিক ভাগহার 2/11, তাহলে এখানে 2/11 দিয়ে গুণ করব। 11 কত? 121, 11 121, আর এখানে 2 শূন্য, তাহলে 11 দুগুণে কত? 22, 22-এর গায়ে 2 শূন্য, তাহলে মধু কত পেল? মধু পেল 2200 টাকা। এবারে তো মানস কত পাবে? টোটাল টাকাটাকে সামনে রাখতে হবে, 22,100। মধুলাই মানস। এবার মানসের আনুপাতিক ভাগহার কত? 3/11, 11-এর সঙ্গে এটা কাটলে 11 121, আর 2 শূন্য, তাহলে 11-এর সাথে 3 গুণ করলে 11 3 33, আর এখানে 2 শূন্য,
3,300 টাকা। এটা কে পেলো? এটা পেলো মানুষ। এবার আছে কুইন্টল। তো কুইন্টল যেহেতু মোট টাকা কত? মোট টাকা 11,100 টাকা। 11,100 সরি 11 এটা হচ্ছে মোট টাকা হচ্ছে 12,100। তো এটা হিসেবে 12 হবে। তাহলে যেহেতু মোট টাকা কত? যেহেতু মোট টাকা 12,100 গুণিত কুইন্টলের পাওয়া টাকা, এই যে কুইন্টলের আনুপাতিক ভাগার কত? 4-এর 11। এবার 11-র সাথে এটা গুণ কাটাকাটি করলে 11-11 121, দুটো শূন্য কত? দুটো শূন্য। 4-11 কত? 4-11 44। আর দুটি শূন্য করতে এখানে দুটি শূন্য করতে দুটি শূন্য, তাহলে 4400 টাকা। ঠিক আছে, এবারে কি আছে? ইন্দ্র পাবে। তো ইন্দ্র পাবে বের করতে হবে। তাহলে যেহেতু এখানে কি, এখানে হচ্ছে ইন্দ্র পাচ্ছে মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 12,100 টাকা। তাহলে এখানে 12,100 টাকা গুণিত ইন্দ্রের পাওয়া আনুপাতিক ভাগার কত? 2-এর 11। তাহলে এখানে 2-এর 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 11-র সাথে আমরা এই সরাসরি পুরোটাই কাটতে পারবো, দিয়ে হবে কত? 1100 টাকা। 11-11 121 আর দুটো শূন্য। এবার 2-এর সাথে এখানে যদি গুণ করি 11 দুগুণে হচ্ছে 22, 22-এর গায়ে দুটো শূন্য, 2200। দিয়ে ফাইনাল উত্তরটা এভাবে লিখে দিবে যে অতএব মধু, মানস, কুইন্টল, ইন্দ্র প্রত্যেকেই পাবে যথাক্রমে 2200 টাকা, 3300 টাকা, 4400 টাকা, 2200 টাকা। তো দেখো এখানে ইন্দ্রের অনুপাত হচ্ছে 2 আর এখানে মানসের অনুপাতও হচ্ছে 2। তাহলে এখানে দেখো, তাহলে মধু কার অনুপাতের সঙ্গে সমান আছে? মধু ইন্দ্রের অনুপাতের সাথে সমান আছে। তাহলে এখানে মধু তার জন্য 2200 টাকা পেয়েছে, এই জন্য ইন্দ্র 2200 টাকা পেয়েছে, কারণ অনুপাত যেহেতু সমান আছে। ঠিক আছে, এবারে 10-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, কোণ BAC, কোণ ABC ও কোণ ACB এর অনুপাত 3:5:10। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি কম এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তো দেখো এখানে কি আছে? এখানে ABC একটি ত্রিভুজ দেওয়া আছে। ধরো এইটি হচ্ছে ABC, একটি হচ্ছে ত্রিভুজ। এবারে কি বলেছে? ত্রিভুজের এই 3টি কোণের অনুপাত দেওয়া আছে। তো দেখো এই কোণগুলি কিভাবে ধরা হয়? সাধারণত এই মিডিলে যেটা থাকে সেটাই হয় কোণ। তো এই যে মিডিলে কি আছে? A, এখানে মিডিলে কি আছে? B, আর এখানে মিডিলে কি আছে? মিডিল আছে C। তাহলে এই জন্য দেখো A হচ্ছে BAC, তাহলে আমরা BAC এই কোণটা হচ্ছে 3, যেহেতু A মিডিলে আছে। তারপরে মিডিলে আছে B, তাহলে এখানেও মিডিল আছে B, বিটা হচ্ছে কত? 5, আর মিডিলে আছে C, তাহলে এখানে মিডিল আছে C, এটা হচ্ছে 10। তার মানে C মানে কি? C মানে আমরা ACBও বলতে পারি, আবার BCAও বলতে পারি, যে যা হোক একভাবে বললেই হবে। এবারে কি করব দেখো, এই যে 3টি কোণের তো অনুপাত দেওয়া আছে, আমরা এখন যদি কথা ছেড়ে দিচ্ছি, আমরা এইটুকুই ধরছি। তাহলে আমরা এখানে যদি পড়ি যে ABC ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এখানে কোণ তিনটির অনুপাত দিয়েছে 3:5:10। তো এখন এই কোণটি 3-এর অনুপাত ধরার পরে তারপর যদি এই অনুপাতগুলি একসাথে যোগ করি, যোগ করার পরে এই যে এই কোণগুলির যদি আনুপাতিক ভাগহার বের করি, তারপরে এই টোটাল যে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রিটিকে সামনে রেখে যদি প্রত্যেকটি কোণের আনুপাতিক ভাগহার দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে আমরা প্রত্যেকটি কোণের একটি ফিক্সড ভ্যালু পেয়ে যাব। তো দেখো সেইটাই করা হয়েছে, যে কোণ ABC অনুপাত BAC ও কোণ ACB এর অনুপাত। তাহলে প্রথমে দেখো BAC আছে, তাহলে BAC যেহেতু প্রথমে আছে এর জন্য 3টা প্রথমে। তারপরে কি আছে? ABC, তাহলে ABCতে দ্বিতীয়, তার মানে দ্বিতীয় স্থানে 5। ACB দেখো এখানে যেহেতু এদিকে গুণ তৃতীয় স্থানে আছে, তাহলে সংখ্যাতেও এখানে তৃতীয় স্থানে থাকবে 10। এবারে দেখো মোট করা হয়েছে, মোট তাহলে এই 3টি কোণের যোগফল একত্রে করতে হবে। তাহলে 3টি কোণের একত্রে যোগফল কত হচ্ছে? 3, 5, 8, 10, 18। তাহলে টোটাল হচ্ছে কত? 18 ভাগ। এবারে আনুপাতিক ভাগহার বের করতে হবে। তাহলে প্রথমে BAC এর আনুপাতিক ভাগ বের করতে হবে। তাহলে কোণ BAC এর আনুপাতিক ভাগহার, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 18। তার জন্য নিচে লিখছি 18, আর কোণ BAC এর মান কত? অনুপাত কত? 3। তাহলে অনুপাতটা এই জন্য উপরে লিখতে হচ্ছে 3-এর 18। তারপরে কি আছে? ABC এর আনুপাতিক ভাগহার, তাহলে ABC কত? এই যে ABC কত ছিল? 5, তার জন্য 5টা লিখছি এখানে। আর এখানে আনুপাতিক ভাগহার কত? এখানে মানে এই কোণ তিনটির যোগফল কত? 18, তাহলে এই জন্য এখানে 18টা নিচে লিখছি। ঠিক আছে, এবার দেখো শেষেরটা ACB, তাহলে এটা হচ্ছে ACB, তাহলে এর কত? এর অনুপাতটা কত? অনুপাত হচ্ছে 10, তাহলে 10টা প্রথমে লিখছি। 10টা প্রথমে লিখে কি হচ্ছে এরা, এরপর এই 3টি সমষ্টি, 3 কোণের সমষ্টি যেটি নিচে হয় 18, তার জন্য এটি হচ্ছে 18 হচ্ছে নিচে। ঠিক আছে,
এবারে কি করছি, যেহেতু ABC ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি বলে দিয়েছে কত 180 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে 100 ডিগ্রি। এবার প্রত্যেকটির ফিক্সড ভ্যালু আমরা একটু করে বার করব। তাহলে প্রথমে BAC এর মান করব। তাহলে কোণ BAC এর মান হবে, তাহলে প্রথমে আমরা মোট কোণটিকে সামনে রেখে, তো এখানে মোট কোণ বলতে এখানে 180 ডিগ্রি দিলেও হতো আর না দিলেও হতো। তাহলে এখানে 180 তো যেহেতু বলে দিয়েছে 180ই হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তো 180 হবে, এর অন্যথা তো কোনো হবে না। তাহলে গুণ আমরা যেহেতু BAC এর মান করছি, তাহলে BAC তাই প্রথমের আনুপাতিক ভাগার দিয়ে গুণ, তাহলে 3/18 দিয়ে গুণ, তাহলে 3/18। তাহলে আমরা যদি 18 কাটি, 18 একে 18 আর এখানে 0 করতে 0, 3-এর সাথে যদি 10 যোগ করি, 3 10 কত, 3 10 হবে 30। তাহলে প্রথম কোণটির মান কত হলো, প্রথম কোণটির মান হলো 30 ডিগ্রি। এবারে আমরা ABCর মান বের করব। তাহলে টোটাল কোণে কত 180, তাহলে এখানে 180টাকে অবশ্যই আমরা সামনে রাখবো, দিয়ে আমরা কত দিয়ে গুণ করব, 180টাকে সামনে রেখে ABC এর আনুপাতিক ভাগহার দিয়ে। তাহলে এখানে ABC এর আনুপাতিক ভাগহার কত, 5/18। তাহলে এখানে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 18-র সঙ্গে এটা কাটলে 18 একে 18 আর 0 করতে 0, 10 আর 5 একসঙ্গে গুণ করলে কত হবে, 10 5 50। এগুলো অবশ্যই ডিগ্রি করে। এবারে দেখো আরেকটা কী আছে, ABC। তাহলে এখানে কোণ ABC, এই জন্য আমরা দেখো যেগুলো মিডিলের কোণগুলো বলে আমি একটু লাল বা রেড পেন দিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে ACB, তাহলে কোণ ACB এর মান কী হবে, এখানে এই ACB এর মান চেয়েছে, অর্থাৎ এখানে এই ACB এর মানটা, তাহলে এখানে ACB, এখানে টোটালের সমষ্টি কত, টোটাল হচ্ছে 180। তাহলে আমরা এখানে 180টাকে সামনে রাখবো, গণিত এখানে কি করছি এবারে ACB এর আনুপাতিক ভাগহার, ACB এর আনুপাতিক ভাগহার কত, 10/18, 10/18 দিয়ে কাটাকাটি করি, 18 একে 18, 0 করতে 0, তাহলে কত হচ্ছে 100 ডিগ্রি। যদি এগুলো একসঙ্গে যোগ করি, 105 50 150 আর 3 কত 180, তাহলে আমাদের এখানেও 180 ডিগ্রি আছে। এবারে আমরা একটু করে পড়বো আর একটু করে লিখব। কোণ BAC এর মান 10 ডিগ্রি কম, তাহলে যেহেতু কোণ BAC এর মান 10 ডিগ্রি কম হলে কত হবে, তাহলে BAC খুঁজবো। আর আমাদের এখানে BAC কত হয়েছে, 30 ছিল। তাহলে কি বলেছে, তাহলে 30 যেহেতু ছিল, আর যখন BAC এর মান 30, যখন BAC এর মান 10 ডিগ্রি কম হলে তাহলে তখন তোর মান কত হবে, তাহলে ছিল কত, ছিল 30। তাহলে আমরা এখানে 30 লিখি, বিয়োগ কত কম বলেছে, 10 কম বলেছে, তাহলে আমরা বিয়োগ 10, তাহলে কত হবে 20 হবে। তাহলে কত ডিগ্রি হচ্ছে, 20 ডিগ্রি। আবার তারপরে তা পড়বো আর লিখবো। তারপরটা কী বলেছে দেখো, এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হলে, তাহলে ABC বলতে কোনটা বলেছে, এই যে ABC এর কথা বলছে, তাই তো। তাহলে ABCর মান যদি 10 ডিগ্রি, ABCর মান, এবং কোণ ABC, আর আমাদের ABC বলতে এটা নয়, কিন্তু ভুল হয়ে গেল, ABC বলতে এই কোণটি। তাহলে প্রথমে কোন কোণটি বলেছিল, প্রথমে বলেছিল এই কোণটি, এই কোণটির মান কত বলেছিল, এই কোণটির মান যদি 10 ডিগ্রি কম হয় তাহলে হবে 20। আর তারপরে কি বলেছে, ABCর মান 10 ডিগ্রি বেশি হলে, তাহলে ABC এর মান এই কোণটি বলেছে, এটা কি বলেছে 10 ডিগ্রি বেশি হলে, তাহলে ছিল কত, ছিল 50। তাহলে এবং কোণ ABC এর মান 10 ডিগ্রি বেশি হলে হয়, ছিল যে 50 ছিল, তাহলে এখানে 50 ছিল, এর সাথে 10 যোগ করতে হবে। তাহলে 50 আর 10 কত, 50 আর 10 হচ্ছে 60, ঠিক আছে, 60টা হয়ে গেল, 60 ডিগ্রি। এবারে কি চেয়েছে, তাহলে কোণ তিনটির অনুপাত কত হিসাব করি। তাহলে আমাদের কোণ তিনটির অনুপাত চেয়েছে। তাহলে কোণ তিনটির অনুপাত, যেহেতু দেখো এইভাবে, এই প্রথম এইভাবে দেওয়া আছে, তাহলে কোণটি আমি এইভাবে সাজিয়ে রেখেছি। তাহলে এই তিনটি আমরা প্রথমে লিখে নিই এখানে। দেখো এই যে কোণ তিনটির অনুপাত চেয়েছে, নতুন কোণ তিনটির অনুপাত, তাহলে এটা তুমি লিখবে যে নতুন কোণ তিনটির অনুপাত হবে, এটা অবশ্যই লিখবে, নতুন কোণ তিনটির অনুপাত। আচ্ছা হবে আর লেখা গেল না, হবে লিখবে। তাহলে প্রথমে কি ছিল BAC, আর আমাদের এখানে BAC, তাহলে এখানে BAC এর মান কত বেরিয়েছে, BAC এর মান বেরিয়েছে 20, তাহলে এখানে 20 অনুপাত ABC, কারণ আমাদের দ্বিতীয় স্থানে ABC আছে, আর আমাদের এখানে ABCর মান যখন 10 ডিগ্রি বাড়িয়েছি তখন কত হয়েছে 60, তাহলে এখানে 60 অনুপাত কি আছে ACB, কারণ এখানে তৃতীয় স্থানে আছে ACB। তাহলে দেখো ACBর মান তো কোনো বাড়েও নি কমেও নেই, তাহলে ফিক্সড ভ্যালু 100 থাকবে। তাহলে 100 হলো। কার এমন নামটা আছে বলো তো, 20 60 আর 100 উভয় সবগুলোকেই যাবে, 20-র ঘর নামটা আছে, সমান 20 একে 20, 20 3 60, 20 5 100, তাহলে 1:3:5, এটি নতুন কোণের অনুপাত, ঠিক আছে।
এবারে 11 দাগের অঙ্কটি কী বলেছে দেখো, 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় তৃতীয় বন্ধু তার দ্বিগুণ টাকা পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তো এখানে কিছুটা সংকেত দেয়া আছে। তো দেখো প্রথমে কি আছে, কি বলেছে এখানে ভালো করে বোঝো। প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তো মনে করছে প্রথম বন্ধু যদি 1 টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু কী পাবে, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ। দ্বিগুণ বলতে কি 1 গুণ 2, তাহলে 1-এর সাথে 2 করলে দ্বিগুণ মানে কি 1 গুণ 2 মানে 2 টাকা পাচ্ছে। এবারে কি পড়ছে, তৃতীয় বন্ধু কি পাচ্ছে, তাহলে এবার বলছে তৃতীয় বন্ধু 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে 2 বন্ধুর প্রাপ্য, তাহলে 2 বন্ধু কত পাচ্ছে, প্রথমে পাচ্ছিল 1 টাকা, প্রথম বন্ধু পায় 1 টাকা, আর দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2 টাকা। তাহলে প্রথমে ওই জন্য 1 আর 2 এর যোগ করেছে, আর অর্ধেক মানে কি, অর্ধেক মানে এখানে 2 দিয়ে ভাগ করেছে, তাহলে কত হলো 3-এর 2। তাহলে তৃতীয় বন্ধু কত পাচ্ছে, 3-এর 2। তো দেখো অর্ধেক মানে 2 দিয়ে কেন ভাগ করা হচ্ছে। যদি বলা হয় তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা তুমি আমাকে অর্ধেক টাকা দাও, তুমি আমাকে কত দিবে, 5 টাকা দিবে। তার এর সঙ্গে আমি কি করছি, 2 দিয়ে ভাগ করছি। তাহলে অর্ধেক বলতে 3/2 ভাগ করা হলো। এবারে কি করেছে দেখো, এবারে অনুপাতটা করেছে। কিভাবে অনুপাতটা করেছে, তাহলে মানে 3টে বন্ধু আছে, এই জন্য প্রথম বন্ধুর প্রাপ্য টাকা অনুপাত দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা অনুপাত তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। তো এখানে কি আছে, প্রথম বন্ধু আমরা এখানে 1 বার করেছি 1, দ্বিতীয় বন্ধুর কত বের করেছি 2, এর জন্য 2 অনুপাত। এবার তৃতীয় বন্ধু কত পাচ্ছে, তৃতীয় বন্ধু হচ্ছে 3-এর 2, তাহলে অনুপাত 3-এর 2। এবারে কি দেখো এখানে যে হরেরটা আছে, হরেরটা সবসময় উপরের সংখ্যাগুলোকে দিয়ে গুণ করা হয়। তাহলে 2-এর সঙ্গে 1 গুণ করে 2-একে 2, 2 দুগুণে হচ্ছে 4। এখানে দেখো 3 কেন হলো, তার এর সাথেও তো 2 গুণ হবে, তাহলে এখানেও 2 আর এখানেও 2 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে, 3ই কেটে থাকবে, এই জন্য এখানে 3 হয়েছে। তাহলে আমরা এইভাবে লিখি যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু ও তৃতীয় বন্ধুর পাওয়া টাকার অনুপাত কত বলো, 2, 4, 3। তাহলে 2 অনুপাত 4 অনুপাত 3 দিয়ে মোট কত হবে, তাহলে মোট এখানে 2, 4 আর 3 একসাথে যোগ করলে কত হয়েছে 9 ভাগ। এবারে কি দেখো, এবার প্রত্যেক বন্ধুর আনুপাতিক ভাগহারটা বের করতে হবে। তাহলে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার কত হবে, মানে প্রথম বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। তাহলে এখানে প্রথম বন্ধু পাচ্ছে কত 2, তাহলে অনুপাত 2 পাচ্ছে, আর কতর মধ্যে পাচ্ছে টোটাল কত টাকা, টোটাল হচ্ছে এখানে টোটাল ভাগটা কত হয়েছে, মোট অনুপাত দিয়ে মোট অনুপাতটা হচ্ছে হরে হয়, তাহলে মোট অনুপাত 9। তাহলে এখানে কত হবে 9 হবে 9। এখানে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত হবে, তাহলে দ্বিতীয় বন্ধু এখানে কত অনুপাত পাচ্ছে, এখানে 4 অনুপাত পাচ্ছে, এই জন্য 4 হবে 4, আর 3টি অনুপাতের যোগফল 9, তার জন্য এখানে 9 হয়ে যাচ্ছে। আর একজন বন্ধু আছে তৃতীয় বন্ধু, তাহলে তৃতীয় বন্ধুর অনুপাত কত বলো, তৃতীয় অনুপাত পাচ্ছে 3, তাহলে এখানে তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার এখানে 3 করতে 3, আর কত হবে যোগফলটা হচ্ছে 9, এই জন্য এখানে কি হবে, এখানে হবে 9। এবারে কত টাকা ভাগ করেছে, দেখো এখানে 9,000 টাকার কথা বলা হয়েছে। তাহলে মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 9,000 টাকা। তাহলে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল যেহেতু, তাহলে কে কত টাকা করে পাবে। তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধুর কথা লিখি, তাহলে প্রথম বন্ধু পাবে, তাহলে টোটাল টাকাটাকে আমরা সামনে রেখেছি, টোটাল টাকাটাকে সামনে রেখে এই যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ। তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে, প্রথম বন্ধু পাচ্ছে 2-এর 9, তাহলে আমরা এটাকে 2-এর 9 দিয়ে ভাগ করব। এবারে 9-এর সাথে যদি আমরা এটা কাটি, 9,000কে 9-একে 9, আর এখানে 3টে শূন্য করতে এখানে 3টে শূন্য, 1,000-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে কত, 2,000 টাকা। এবারে দ্বিতীয় বন্ধু পায়, তাহলে দ্বিতীয় বন্ধু পায় মোট টাকা কত, মোট টাকা এখানে 9,000 টাকার কথা বলেছে, আর এর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ। তাহলে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত, 4-এর 9, এখানে 4-এর 9, তাহলে 9 দিয়ে কাটলে এটা কি হবে, সেই 1,000ই হবে, কারণ 9,000 9 9,000, 1,000-এর সাথে 4 গুণ করলে কত হবে, 4,000 টাকা। আর এবারে তৃতীয় বন্ধু পায়, তাহলে তৃতীয় বন্ধু পায় কত, দেখো এই দুটো যদি আমরা একসাথে যোগ করি, 4 আর 2 6, আর মোট টাকা যেহেতু 9,000, তাহলে 9,000 থেকে যদি 6,000 বাদ দিই 3,000 হবে। তো এইভাবেও করা যায়। এছাড়াও তৃতীয় বন্ধু পায় 9,000 গুণিত তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগহার কত, এখানে 3-এর 9, তাহলে এখানে 3-এর 9। এবার যদি 9-এর সাথে এটা কাটি কত হবে, 1,000 হবে, কারণ 9-একে 9, 1,000, 1,000-এর সাথে 3 গুণ করলে কত হবে, 3,000 টাকা। তো দেখো এবার যদি একসাথে যোগ করি 2,000 আর 4,000, 6,000 আর 3-এ 9,000, আর আমাদের এখানে মোট 9,000 টাকা, ঠিক আছে। এবারে 12 অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয়, তবে
হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। তো এটা দেখে কি মনে হচ্ছে, এটা তো সব আগের অঙ্কগুলোর মতোই। তো যদি একটা বুঝে যাও না, তাহলে সবগুলোই পরপর করে দিতে পারবে। তাহলে এখানে মোট টাকা কত বলো তো? মোট টাকা হচ্ছে 132 লক্ষ টাকা। এই 132 লক্ষ টাকাটা কীভাবে কী অনুপাতে খরচ করা হয়েছে? 2, 4, 3 আর 2। তাহলে আমরা কি করব, এই তিনটি অনুপাতকে একত্রে যোগ করে নেব। তাহলে একত্রে যোগ করে নেওয়ার জন্য তাহলে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগহার, দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগহার, তৃতীয় বছর খরচের আনুপাতিক ভাগহার, তৃতীয় আর চতুর্থ বছর খরচের আনুপাতিক ভাগহার বের করে নেব। তারপরে যদি প্রথম বছরে কত টাকা খরচ হয়েছে সেটা বের করার জন্য এই 132টাকে সামনে রেখে প্রথম বছরের আনুপাতিক ভাগহার, এরকম ক্রমে ক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরের আনুপাতিক ভাগহারগুলো বের করে নেব। তবে এক্ষেত্রে একটা বিশেষ কথা বলার প্রয়োজন আছে যে এখানে কিন্তু চতুর্থ বছরের কথা কোনো বলা হয়নি। তার জন্য আমরা চতুর্থ বছরের আনুপাতিক ভাগহারও বের করব না, আর এর সাথে আমি কিন্তু কত টাকা খরচ হয়েছে সেটাও বার করব না। কিন্তু যদি পরীক্ষায় দিয়ে দেয় তখন কি করবে, এই কারণে আমি চতুর্থ বছরটাও করে দেখাচ্ছি। তো দেখো এই জন্য লিখেছি প্রথম বছর। দেখো প্রথমকে 1 মো লেখা যায়, তাহলে প্রথম বছর। দ্বিতীয়কে 2ও লেখা যায়, তাহলে দ্বিতীয় বছর। তৃতীয়কে 3ও লেখা হয় তৃতীয় বছর। আর চতুর্থকে 4 থ লেখা যায়। তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছরে খরচা করা টাকার অনুপাত। তাহলে কি হয়েছে, তাহলে প্রথম বছরে হয়েছে 2, তাহলে এখানে 2। তারপরে দেখো 4, দ্বিতীয় বছরে লেগে দ্বিতীয় বছরে 4, তারপর তৃতীয় বছরে খরচ হয়েছে 3, তৃতীয় বছরে 3, আর দেখো চতুর্থ বছরে 2, চতুর্থ বছরে হচ্ছে 2। এবারে মোট কত অনুপাতেরটা যোগ করতে হয়, তাহলে 11 ভাগ। তাহলে মোট অনুপাতটা কত হলো? 11 ভাগ। তাহলে প্রথম বছরে খরচ হওয়া টাকার আনুপাতিক ভাগহার। তাহলে প্রথম বছর কি ছিল? 2। তাহলে আমরা এখানে উপরে সববার আগে 2 লিখব। আর এখানে মোট হচ্ছে কত? মোট হচ্ছে 11। এবারে দ্বিতীয় বছর হচ্ছে 4। তাহলে দ্বিতীয় বছরে খরচ হওয়া টাকার আনুপাতিক ভাগহার 4। আর এখানে দেখো টোটাল কত? টোটাল হচ্ছে 11, তার জন্য 4-এর 11 ভাগ। এবারে কি বলেছে? তৃতীয় বছরে খরচ হওয়া টাকার আনুপাতিক ভাগহার। তৃতীয় বছর কত? তৃতীয় বছরে কত হয়েছে? 3। তাহলে এখানে 3 করতে 3, আর এখানে টোটাল কত? টোটাল হচ্ছে 11, তাহলে 3-এর 11। এবারে কি আছে বলো? এবারে চতুর্থ বছর বার করতে হবে। তো এখানে চতুর্থ বছরে খরচ হওয়া টাকার আনুপাতিক ভাগহার কত হবে? তাহলে চতুর্থ বছর কত ছিল? 2। তাহলে এখানে 2 করতে এখানে 2 হবে। আর টোটাল কত? টোটাল হচ্ছে এখানে 11, তাহলে 2-এর 11 ভাগ। তাহলে আমরা 4 বছরে রাস্তা তৈরির জন্য খরচ কত বলেছে? 132 লক্ষ টাকা। তাহলে 4 বছরে কত খরচ হয়েছে? এখানে 132 লক্ষ টাকা তো বলেই দিয়েছে। তো এখানে 132 লক্ষ টাকা আমরা সেটা এখানে বের করে নিয়েছি। এবার আমরা কি বের করব? প্রথম বছরে খরচ হয়েছিল। তাহলে প্রথম বছর বলছে যেহেতু মোট 132 লক্ষ টাকা খরচ করেছিল, তাহলে এই 132 লক্ষ টাকাটাকে সামনে রেখে এই যে প্রথম বছরে আনুপাতিক ভাগহার 2-এর 11, তাহলে 2-এর 11 দিয়ে এখানে গুণ দিতে হবে। তাহলে 2-এর 11, যদি 11-র নামটা 132কে কাটা যায়, কারণ 11 একে হয় 11, তাহলে 12 মানে কি? 12 থেকে 11 বাদ দিলে থাকে 11, তাহলে 1 মানে এখানে আচ্ছা 11 একে 11 মানে 2, 22, 11 দুগুণে 22, তাহলে এখানে হচ্ছে 11 আর এখানে 2, তাহলে 12 দুগুণে কত? তাহলে এটা কাটছে, 12 দুগুণে হচ্ছে 24 লক্ষ। তাহলে প্রথম বছরে কত খরচ হয়েছিল বলো? প্রথম বছরে 24 লক্ষ। এরপর দ্বিতীয় বছরে কত খরচ হয়েছিল? যেহেতু মোট টাকা হচ্ছে কত? 132 লক্ষ টাকা, তাহলে এখানে 132টা আমাকে অবশ্যই লিখতে হবে। দিয়ে কত দিয়ে গুণ করতে হবে? দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগহার 4-এর 11, তাহলে এখানে 4-এর 11 ঠিক কাটাকাটি করলে 132 আর 11 দিয়ে কাটলে হচ্ছে 12। এবার 12কে যদি 4 দিয়ে গুণ করি, 12 4-এ কত? 48 লক্ষ টাকা। এবার তৃতীয় বছরে খরচ হয়েছে কত? তাহলে তৃতীয় বছর যেহেতু মোট কত? মোট হচ্ছে 132 লক্ষ টাকা, তাহলে এখানে 132। আর তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার কত? তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার 3-এর 11। এরপর 11-র সাথে 132 কাটলে কত হয়? 12 হয়। এবার 12-র সাথে 3 গুণ করলে কত হবে? 12 3-এ 36, আচ্ছা 36 লক্ষ। তাহলে 36 লক্ষ টাকা। আর চতুর্থ বছরে খরচ হয়েছিল, তাহলে চতুর্থ বছরে বার করতে হবে কত খরচ টাকা হয়েছিল। তাহলে মোট কত? মোট যেহেতু 132 লক্ষ, তাহলে 132 লক্ষ টাকা সামনে রাখতে হবে, গুণ চতুর্থ বছরে আনুপাতিক ভাগহার। এটা কিন্তু বার করতে হবে না, অঙ্ক বলেনি। এখানে 2-এর 11, 11-র সাথে 132 কাটলে কত হবে? 12।
আর 12 সাথে 2 গুণ করলে কত হবে 24, ঠিক আছে। তাহলে 24 লক্ষ টাকা। একটা ব্যাপার লক্ষ্য করছো, দেখো প্রথম বছরের যে অনুপাত ছিল 2 আর এখানে চতুর্থ বছরের খরচা অনুপাত ছিল 2, এই জন্য প্রথম বছর বেরিয়েছে দেখো 24 লক্ষ টাকা, আর এখানে দেখো ওই চতুর্থ বছরে খরচ হয়েছে দেখো 24 লক্ষ টাকা। যেমন অনুপাত ঠিক সেই রকম খরচ হবে। দিয়ে বলছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত খরচ হয়েছে, একটা পার্ট আছে, তাহলে প্রথম আর তৃতীয় বছরে কত খরচ হয়েছে, তাহলে আমরা এখানে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে, তাহলে প্রথম বছরে দেখো 24 লক্ষ টাকা যুক্ত, আর এখানে কি বলছে তৃতীয় বছরে, আর দেখো তৃতীয় বছরে 36, তাহলে 24 আর 34 একত্রে যোগ করলে 60 লক্ষ টাকা, ঠিক আছে। এবারে এই 13 অঙ্কটি কি বলেছে দেখো, বলছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তো এর সারমর্ম কি, তিনি পেয়েছিলেন হচ্ছে 1,96,150 টাকা। তারপরে কি করেছেন, তিনি গ্রন্থাগারে অর্থাৎ লাইব্রেরিতে দান করে দিলেন 20,000 টাকা। দিয়ে যে বাকি টাকা রইল, তাহলে এটার থেকে এটা বিয়োগ করতে হবে। এই বাকি টাকা যেটা থাকবে সেই বাকি টাকাটা 5:4:4 অনুপাতে কাকে কাকে দিচ্ছে, স্ত্রী, পুত্র, কন্যাকে দিচ্ছে। দিয়ে আমাদের কে কত টাকা পাবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা প্রথমে যে অনুপাতটা আছে 5:4:4 সেটা আমাদের মোটটা বের করে নিতে হবে। তারপরে মোটটা বের করে নেওয়ার পরে প্রত্যেকটির আনুপাতিক ভাগহার বের করতে হবে। তারপরে বাকি টাকাটা আমাদের প্রথমে যেটা বের করে নিয়েছি সেই বাকি টাকাটা সামনে রেখে প্রত্যেকটির আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করে দিলে ব্যাপারটা হয়ে যাবে, তাহলেই সলভ হয়ে যাবে। তো দেখো, তাহলে বিনয়বাবু অবসর গ্রহণের সময় টাকা পেয়েছিলেন 1,96,150 টাকা এবং বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করেছিলেন 20,000 টাকা। অতএব বাকি টাকা সমান 1,96,150 বিয়োগ 20,000 সমান 1,76,150 টাকা। বিয়োগটা করলে হবে। তো তোমরা এগুলো বিয়োগগুলো করে নেবে, অলরেডি আমি বিয়োগগুলো করে নিয়েছি, নাহলে ভিডিও অনেক প্রায় 3 ঘন্টারও বেশি হয়ে যেতে পারে। তো এগুলো তোমরা নিজেরা একটু ঠিকঠাক করে নেবে। এগুলো তো বিয়োগ তো সবাই অনায়াসে করতে পারো। এবারে কি বলেছে দেখো, স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ করে দেওয়া টাকার অনুপাত। তাহলে কে ছিল, স্ত্রী ছিল, পুত্র ছিল আর কন্যা, এদের ভাগ করে দেওয়া টাকার অনুপাত কত, 5:4:4। তাহলে 5:4:4, ঠিক আছে। তাহলে স্ত্রী হচ্ছে 5, পুত্র হচ্ছে 4 আর কন্যাও পেয়েছে 4। তাহলে মোট কত হচ্ছে, এবার মোট করলে 5 + 4 + 4 সমান কত, মোট হচ্ছে 13 ভাগ। এবার আমরা স্ত্রী, পুত্র, কন্যা প্রত্যেকের আনুপাতিক ভাগহারটা বের করে দেবো। তাহলে স্ত্রী পাওয়া টাকার আনুপাতিক ভাগহার, তাহলে যেহেতু স্ত্রী হচ্ছে 5, অনুপাতটা ছিল 5, তাহলে 5টা প্রথমে লবে যাবে আর টোটালটা হরে বসবে ভাগটা, তাহলে 13টা হবে কি, 13টা হবে নিচে। এবার পুত্তর পাওয়া টাকার আনুপাতিক ভাগার, এটা পুত্র যেহেতু অনুপাতটা হচ্ছে 4, তাহলে পুত্তর অনুপাত কত বলো, পুত্তর অনুপাত 4। এখানেও দেখতে পাচ্ছ পুত্তর অনুপাত 4ই আছে, তাহলে 4টা উপরে যাবে আর এখানে যে টোটাল 13টা হবে নিচে 13 ভাগ, ঠিক আছে। আর একটা রইল কি, কন্যা। তাহলে কন্যার পাওয়া টাকার আনুপাতিক ভাগার, তাহলে কন্যাও কি, কন্যাকেও সমান এই 4ও দিয়েছে, পুত্রকেও যা দিয়েছে কন্যাকেও তাই দিয়েছে, তাহলে কন্যা 4 করতে 4 আর টোটাল কি, টোটাল হচ্ছে 13। তাহলে নিচে হলো 13, ঠিক আছে। এরপর তাহলে আমরা এখানে যেহেতু বাকি মোট টাকার পরিমাণ কত বলেছে, বাকি টাকায় তো বিলি দিয়েছে নাকি, এখানে কি বলেছে দেখো ভালো করে বুঝো। এখানে কি বলেছে, এখানে বলেছে যে বাকি টাকা স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে এই অনুপাতে ভাগ করে দিয়েছেন। তাহলে বাকি মোট টাকার পরিমাণ 1,76,150 টাকা। এই যে 1,76,150 এত টাকা স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে ভাগ হবে, তাই স্ত্রীকে দিলেন কত, তাহলে স্ত্রীকে দিলেন এখানে যেটা হচ্ছে অবশিষ্ট টাকা, অর্থাৎ যেটা বাকি টাকা 1,76,150 সেইটা, তার সাথে যে স্ত্রীর যে আনুপাতিক ভাগার 5/13, এই জন্য দেখো এখানে 5/13 লেখা হয়েছে। দিয়ে এবারে কি করতে হবে, এটা যদি আমরা একটু কাটাকাটি করে নিই, তাহলে দেখো প্রথমে আমি কাটছি 13 একে 13, তাহলে 17 মানে 13 মনে থাকে কত, আচ্ছা আমি কাটাকাটি করে নিচ্ছি একটু দেখো। তো যখন 13 দিয়ে এই 1,76,150কে তুমি কাটাকাটি করবে বা ভাগ করবে, তখন পাবে 13,550। আর 13,550-এর সাথে যদি 5 গুণ করো তাহলে পাবে 67,750। এবারে দেখো, এবারে কি বলেছে, স্ত্রী আর কন্যা। আমি স্ত্রী পাবে, কন্যা পাবে আর বের করছি না পৃথকভাবে, কারণ দেখো আমরা এর আগে কী দেখেছি, অনুপাতগুলো যদি সমান হয় তাহলে টাকার পরিমাণটাও কী হবে, টাকার পরিমাণটাও সমান হবে। তাহলে পুত্র ও কন্যা প্রত্যেককে দিলেন
1,76,150 এই যে মোট টাকাটা এর সাথে কি যে কোনো একটা অনুপাত নিয়েছি, এটাও নিলেও হবে, এটাও নিলেও হবে। তাহলে যেহেতু দুটোই সমান, তাহলে আমি ধরো উত্তরটাই নিয়েছি। তাহলে 4/13 4/13 দিয়ে যখন কাটাকাটি করছো তখন 13,550 হচ্ছে কাটলে, আর এটার সাথে গুণ করলে 54,200 টাকা করে থাকে। ঠিক আছে, 54,200 টাকা করে। তো তুমি এক্ষেত্রে কী করতে পারো, তুমি প্রত্যেকের পুত্তর আনুপাতিক ভাগাহার দিয়েও গুণ করতে পারো। পুত্র পেলেও তারপরে কন্যা পেলেও করতে পারো, কিন্তু আলটিমেট তো একই আসবে, কারণ এখানে কি অনুপাতগুলো তো সমান। তাহলে ফালতু আমরা সময় আর কালি দুটোই নষ্ট করবো কেন, তাই না? তো দেখো 13 দাগের অঙ্কটিও হয়ে গেল। এবারে 14 দাগের অঙ্কটা করবো। এবারে 14 অঙ্কটা কী বলেছে দেখো, রহিম চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তো আমাদের এখানে মোট জমি হচ্ছে 35 কাঠা। এই 35 কাঠাটাকে কেমন অনুপাতে ভাগ করেছে, 4:5। আর এই 4:5 অনুপাতে ভাগ করে কি করেছে, একটাতে লাগিয়েছে বেগুন, অর্থাৎ 4-এ লাগিয়েছে বেগুন আর 3-এ লাগিয়েছে কি পটল, দিয়ে কি করেছে, দিয়ে প্রতি কাঠায় বেগুন চাষে 150 টাকা পেয়েছে। আচ্ছা, এইটা একটু পরে পড়ছি, আগে আমি এইটা একটু সলভ করে নিই আগের মতো। তাহলে কি হয়েছে দেখো, তাহলে এখানে রহিম চাচা, আচ্ছা এটা রহিম চাচা ছিল, আমিনুর চাচা ছিল, তা আমিনুর হবে। তাহলে কি লিখেছি দেখো, আমিনুর চাচা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। তাহলে প্রথমে হচ্ছে 4 হচ্ছে বেগুন আর পটল হচ্ছে কি, পটল হচ্ছে এই 3 হচ্ছে পটল, দিয়ে টোটাল কত, মোট হচ্ছে 4 + 3 = হচ্ছে 7 ভাগ। এরপর আনুপাতিক ভাগহার বের করি বেগুন আর পটল। তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগহার, তাহলে বেগুনটা ছিল কি, বেগুনটা যেহেতু প্রথমে বেগুন আছে তাহলে বেগুনটা প্রথমে হবে। এখানেও দেখো বেগুন আছে, তাহলে বেগুনটা প্রথমে 4, তাহলে এখানে 4 করতে 4, আর এখানে কত মোটটা অনুপাতটা নিচে লিখতে হয়, তাহলে 7 এখানে লিখতে হবে। এবারে হচ্ছে পটল চাষের আনুপাতিক ভাগহার, তাহলে পটলটা দ্বিতীয় স্থানে 3, এখানেও পটলটা দ্বিতীয় স্থানে 3, আর এর সাথে যে আনুপাতিক যে অনুপাতের যোগটা সেটা নিচে লিখতে হয়, 3/7 ভাগ, 3/7 ভাগ। এবার মোট জমি কত, মোট জমি হচ্ছে 35 কাঠা। তাহলে মোট জমি হচ্ছে কত, 35 কাঠা। অতএব বেগুন চাষ করার জমির পরিমাণ যেহেতু মোট 35 কাঠা, তাহলে 35 গুণিত বেগুন চাষের আনুপাতিক ভাগহার 4/7, তাহলে এখানে 4/7 দিয়ে গুণ করতে হবে। 7-এর সঙ্গে যদি 35 কাটি, 7×5 = 35, 5-এর সাথে যদি 4 গুণ, 5×4 = 20 কাঠা। এবারে পটল চাষ করতে হবে, তাহলে এবারে পটল চাষ করা জমির পরিমাণ হচ্ছে কত, মোট হচ্ছে 35, তাহলে 35 করতে 35 গুণিত এখানে কত, 3/7 দিয়ে গুণ এখানে কত, এখানে আনুপাতিক ভাগহার 3/7 দিয়ে গুণ করছে। 7-এর সঙ্গে যদি 35 কাটি, 7×5 = 35, 5 আর 3 গুণ করলে 15 কাঠা। দেখো এবারে 20 আর 15 যদি একত্রে যোগ করি, 35 কাঠা হচ্ছে, তো মোট ওই 35 কাঠা অবশ্যই হচ্ছে। এবারে কি বলেছে দেখো, প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা আর প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ হয়। তাহলে মোট কত লাভ হয়, তাহলে প্রতি কাঠায় বলতে এখানে এক কাঠায়, তাহলে দেখো প্রতি কাঠায় 125 টাকা, প্রতি কাঠায় 125 টাকা লাভ হলে পটল চাষে লাভ হবে। তাহলে এক কাঠায় যদি 125 টাকা লাভ হয়, এখানে কত কাঠা ছিল, 15 কাঠা, তাহলে 15 কাঠায় অবশ্যই বেশি হবে, তাই তো। আচ্ছা পটল আগে আমরা এখানে প্রতি কাঠায় এটা 150 টাকা, তাহলে এটা কি হয়েছে, বেগুনে 150 টাকা লাভ পেয়েছে। তাহলে প্রতি কাঠায় 150 টাকা লাভ হলে বেগুন চাষে লাভ হয়েছে 150 গুণিত 200। প্রতি বলতে এক কাঠায়, এখানে যদি আমি 1 লিখি তাহলে এক কাঠায় লাভ হচ্ছে 150 টাকা। আর আমাদের কত কাঠার কথা বলা হয়েছে, এখানে 20 কাঠা, তাহলে এখানে যদি আমরা 20 লিখি তাহলে 20 কাঠায় লাভ কত হবে, 150 গুণ 20, ওই কি নিয়মের মতো, তাহলে 150 গুণ 20 = হচ্ছে 3000 টাকা। আবার প্রতি কাঠায় বলতে কি, এক কাঠায় লাভ হচ্ছে কত, 125 টাকা। তাহলে কত কাঠা পটল লাগিয়েছে, এখানে 15 কাঠা পটল, তাহলে এখানে একের জায়গায় যদি 15 লিখি, 15 কাঠায় তাহলে বেশি হবে, তাহলে 125 গুণ এখানে 15 হবে, তাহলে 125কে যদি 15 দিয়ে গুণ করি তাহলে হবে 1875 টাকা। এবারে কি বলেছে দেখো, এবার আমাদের বলেছে বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত। তাহলে আমাদের দুটো লাভ হয়েছে কত, এটা হচ্ছে আমাদের বেগুনে লাভ হয়েছে 3000 টাকা আর পটলে লাভ কত হয়েছে 1875 টাকা। আর তাহলে 3000 অনুপাত 1875, তাহলে এটা কত হচ্ছে 8:5। তো কীভাবে হচ্ছে দেখো, তাহলে 3000টা আমি এখানে লিখছি, তাহলে যেহেতু এটা অনুপাত মানে ভাগে আছে আমরা ধরতে পারি, তাহলে 3-এর গায়ে 1 2 3 এগুলো রাফে করতে হবে। 3000 নিচে হবে 1875, 1800, যেহেতু এককের অঙ্ক কি আছে 5 আর 0, তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে, 5×3 = 15, 5×3 = 15, 5×7 = 35, 5×5 = 25, তাহলে হলো 375।
তাই তো। এবার কি হচ্ছে দেখো, আবার 5 দিয়ে কাটলে 5 ছক 30, দুটো শূন্য করতে দুটো শূন্য, আবার 5 দিয়ে কাটলে 5 7 35, 5 একে 5, আবার 5 দিয়ে কাটলে 5 12 7। তাই তো। আচ্ছা, কোথায় একটু কাটাকাটিটা ভুল হয়ে গেছে। দেখো প্রথমে 5 দিয়ে কাটছি, 0 আর 5 আছে মানে 5 দিয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 3 15 মানে 18 3, 5 7 35, 5 5 25, 375। আবার 5 দিয়ে কাটলে 5 ছক 30, আর এখানে হচ্ছে দুটো শূন্য। এবারে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, 75। এটাকে 5 দিয়ে কাটলে 5 12 7, এটা 0। আবার যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 5, 5 একে 5, 5 একে 5, 5 5 25, 15। আবার এটাকে 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 4 20। এবার 24 আর 15, এবার 3 দিয়ে যাবে, 3 8 24, আর 3 5 15, তার মানে 8 8/5, 8 অনুপাত 5। ঠিক আছে, এখানে 8 অনুপাত 5 তো হয়ে গেল অঙ্কটা। থ্যাংক ইউ।